সো যারা এখন ক্লাসে আছো তারা এইটা ইনশিওর করো যে তোমাদের সাথে রেভিশনটা আছে, তাহলে হবে কি যে ক্লাসের সাথে সাথে তোমাদের দাগানোটা হয়ে যাবে। যদি পারো তাহলে সাথে রেভিশনটা সাথে রাখো। এবং যেহেতু আমাদের ক্লাসের ডিউরেশনটা অত বেশি করা যাবে না, সেহেতু আমরা এখন আসলে পরিচয় পর্বটা ওইভাবে নিব না, আমরা ইনশাল্লাহ গ্রুপে পরিচয় পর্ব নিব। তোমাদের সাথে ইনশাল্লাহ এখন থেকে গ্রুপে রেগুলার কথা হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু ভাইয়া করে দিলাম। আসলে ভাইয়া আসলে সবার কাছে মনে হয়, বিশেষ করে আমার কাছে বই নাই, আপনি যদি পিডিএফটা একটু দাগিয়ে দিতেন না, তাহলে আমি সুবিধা আমি হতো। অবশ্যই পিডিএফটা দাগিয়ে দিব। এক, দুই নম্বর হচ্ছে যে এই লেকচারটা থাকবে, ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে পরেও দেখে নিতে পারবা বা পরেও দাগাতে পারবা। এবং আমার যে দাগানোটা ওইটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমাদের মূল পর্বে আলোচনার আগে আমরা কিছু কথা বলি। যে ধরো আমরা তো এট ফার্স্ট সিবিএস থেকে শুরু করলাম, ঠিক আছে। তো তোমাদের কাছে কি মনে হয় যে সিবিএস টা কিরকম পড়ালে ভালো হয়? বা ভাই তো দুইটা ক্লাস নিচ্ছে, সিফাত ভাই, এখানে তোমাদের কোনো সমস্যা মনে হচ্ছে কিনা? কেউ একজন একটু অ্যান্সার করো যে তোমাদের কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, বা এরকম না অন্য কোনো রকম পড়ালে বা ভালো হইতো, এরকম কোনো কিছু কেউ কোনো সাজেশন আছে কিনা? ভাইয়া ক্লাস তো অসাধারণ হচ্ছে, কিন্তু আমরা নিজেরাই পড়তেছি না কিংবা পেশেন্ট পাচ্ছি না, এখন এই একটা অবস্থা আর কি। এখন দেখো হয় কি যে ফিফথ ইয়ারে আমাদের যে জুনিয়ররা আছে তাদেরকেও একই সমস্যা, যে বলে যে ভাই কিভাবে কি পড়বো। এখন আমরা গাইডলাইন দেই, কিন্তু হয় কি যে আশেপাশে কেউ তেমন পড়াশোনা করে না বা পড়াশোনার চাপ থাকে না, তো এই কারণে কেউই ওরকম সিরিয়াস থাকে না। তো দেখো এই পড়াশোনাগুলো কিন্তু তোমাদের সারা জীবন করতে হবে, ঠিক আছে। তো সুতরাং যতটুকু আগাই রাখতে পারো। আর এখন যদি রেভিশনের আগাই পড়তে পারো, এটা কিন্তু তোমার পরবর্তীতে বেনিফিট পাবা, কারণ এর বাইরে তো আর তোমার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। ঠিক আছে। তো যেহেতু আমরা সিবিএস থেকে শুরু করছি, এটা থেকে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে দেখবা যে মেডিসিনে তুমি যে জিনিসটাই পড়ো, যখন পড়বা তখন মনে হয় কি কি সবই পারো, এবং কিছুদিন পর আবার ভুলে যাও। ঠিক আছে। এবং সবচেয়ে প্রফের ভাইবার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস হয় সেটা হয় মাঝে মাঝে থট ব্লক হয়ে যায়, যে মুখ থেকে আর কিছু বের হয় না। ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে একটা চ্যাপ্টারে, যে তুমি ওই চ্যাপ্টারে পরিপূর্ণ তোমার পড়া হয়েছে এটা কিভাবে বুঝতে পারো, যে এই চ্যাপ্টারে কি কি জিনিস আছে বা কি কি জিনিস আমার পড়তে হবে। এটা যখন তোমার নলেজে থাকবে তখন দেখবে যে তোমার ওইটা নিয়ে কি বলে রিভাইজ দেওয়াটা খুব ভালো হবে। যেমন ধরো সিবিএস এর কথা চিন্তা করো। ডেভিডসন কিন্তু সিবিএস টাকে চারটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কিছু বেসিক আলোচনা করছে প্রথমে, অ্যানাটমি এন্ড ফিজিওলজি। এবার কিছু ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করছে। পরে আমরা সিবিএস এ কি কি প্রবলেম ফেস করি, যেমন ধরো কিছু চেস্ট পেন, ব্রেথলেসনেস, প্যালপিটেশন, হার্ট ফেলিওর, এরকম কিছু প্রেজেন্টিং কমপ্লেন নিয়ে আলোচনা করছে। এরপর তারা ডিজিজে চলে গেছে। তো দেখো ফিফথ ইয়ার বা ফাইনাল প্রুফে কিন্তু আমাদের সব লাগবে না, আমাদের বেসিকটা লাগবে, যেটা সিবাত ভাই অলরেডি তোমাদের কভার করছে। আমাদের ইনভেস্টিগেশন কিছু লাগবে, সেটা নিয়েও সিবাত ভাই কথা বলছেন। প্রেজেন্টিং প্রবলেমের ক্ষেত্রে যে ব্রেথলেসনেস, এটা আমরা রেসপিরেটরি সিস্টেমে কিছুটা আলোচনা করব। চেস্ট পেন আমরা মাঝে তোমাদের কিছু দেখাই দেবো। আর আজকে আমি হার্ট ফেলিওর নিয়ে আলোচনা করব। আর ডিজিজের ক্ষেত্রে ইনভেস্টিগেশন তো ভাইয়া আলোচনা করছেন। ডিজিজের ক্ষেত্রে আমাদের ধরো আইএসডি, যেটা ভাইয়া অলরেডি শুরু করে দিয়েছেন, হাইপারটেনশন, অ্যারিথমিয়া, ভালভুলার হার্ট ডিজিজ, কিছু ইনফেকশন অফ দ্য পেরিকার্ডিয়াম, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। মোটামুটি এগুলো হলে তোমাদের কভার হবে। তোমরা যখন বুঝতে পারবা যে বই খোলা তুমি বই পড়ো বা গাইড পড়ো, যেহেতু এখন আপাতত বই পড়াটা সবচেয়ে বেটার, কারণ মেডিসিন আসলে ডেভিডসন পড়লে এরপর আর লাগে না, তুমি দেখবে যে তোমার গাইডে সবই কভার হয়ে গেছে। যখন তুমি দেখবে যে চ্যাপ্টারটা না খুলে তুমি এগুলো সব মনে করতে পারতেছো, এবং যখন তোমার এই চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়া হবে, এবং তুমি যদি সব নিজে বুঝতে পারো যে না আমার এই জিনিসটা আমি বই না খুলে বুঝতে পারতেছি, তখন দেখবে যে তোমার থট ব্লক হলো, মুখ থেকে কিছু না কিছু বের হবে। ঠিক আছে। তো আমার সাজেশন থাকবে যে তুমি যে চ্যাপ্টারটা আমরা পড়াই, তুমি চেষ্টা করবে ওই চ্যাপ্টারে কিছু না কিছু পড়ার। বা আমি আজকে দাগাই দিলাম, তুমি চেষ্টা করবে আজকে রাতে যেভাবেই হোক এটা দাগাই রাখার জন্য। কারণ বেশি তো না, ধরো 4 পেজ 5 পেজ, তো এর বেশি তো আর না, এটা দাগাতে তো 10 মিনিটের বেশি লাগে না। ঠিক আছে, চেষ্টা করবে আজকে দিন এটা আজকেটাই করার।
ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি নাকি? জি ভাইয়া, লাইভ স্টার্ট হয়েছে, এখন শুরু করে ঠিক দেন। আছে। হার্ট ফেলিওর, ধরো এটা আমাদের হার্ট, ঠিক আছে। তো আমাদের হার্ট কি করে, সে ব্লাড পাম্প করে সারা দেহে ছড়ায়, এবং এর আহ, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পেরিফেরিতে অক্সিজেন সাপ্লাই দিবে, নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবে, এই তো। তো আমরা হার্ট ফেলিওরটা কখন বলবো? যখন সে এই ব্লাডটা ঠিকভাবে আমাদের পেরিফেরিতে পৌঁছাতে পারবে না, বা আমাদের যে আউটপুটটা, হার্টের যে আউটপুটটা, এটা যখন সে ঠিকভাবে সাপ্লাই দিতে পারবে না, অথবা সাপ্লাই দিচ্ছে কিন্তু তার অনেক কষ্ট হচ্ছে। কেমন কষ্ট হচ্ছে? যেমন ধরো আমরা জানি আমাদের হার্ট রেট 72 বা 60 থেকে 90 এভারেজ, ঠিক আছে। তো যখন দেখা গেল এই নর্মাল আউটপুটটা তার মেনটেন করতে তার এর চেয়ে বেশি কাজ করতে হচ্ছে, তখন আমরা তাকে হার্ট ফেলিওর বলবো। সহজ কথা বলতে আমরা হার্ট ফেলিওর বলতে দুইটা জিনিসকে বোঝাবো। একটা হচ্ছে যে সে ঠিকভাবে আউটপুটটা মেনটেন করতে পারতেছে না, আর একটা কি বলবো, যে আউটপুট মেনটেন করতে পারতেছে কিন্তু সেক্ষেত্রে তার ফিলিং প্রেশারটা বাড়তেছে। এই কঠিন কথাগুলো আমরা সহজ করব। এট ফার্স্ট আমরা তো জানি যে আমাদের হার্টের ফেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিস্টোল আর হচ্ছে ডায়াস্টোল। ডায়াস্টোলে কি হয়, আমাদের ভেন্ট্রিকলে ব্লাড এসে জমা হয়, এবং সিস্টোলে কি হয়, যে এই যে ভেন্ট্রিকলে ব্লাড এসে জমা হলো, এই ব্লাড গুলো সিস্টোল কন্ট্যাক্ট করে অ্যাওর্টা দিয়ে আমাদের সারা দেহে ছড়ায়। এটাই তো আমাদের দুইটা ফেজ। তো ধরো আমাদের ডায়াস্টোল চলতেছে, তাহলে কি হবে, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড গুলো আমাদের লেফট ভেন্ট্রিকলে আসতেছে। তো এরপর কি হয়, যে যখন ডায়াস্টোল শেষ তখন তো সিস্টোল শুরু হবে। সিস্টোলের সময় কি হয়, ধর এখান থেকে আমাদের অ্যাওর্টাটা বের হয়েছে, তো সিস্টোলে আমাদের এই ব্লাড গুলো অ্যাওর্টা দিয়ে সারা দেহে চলে যায়। তো এইখানে হার্ট ফেলিওর আমরা কখন বলবো, যখন এই যে ব্লাডটা বের হয়েছে এটা তো আমাদের আউটপুট, এই আউটপুটটা যখন কম হবে, অথবা এই হার্ট যে যতটুকু কন্ট্যাক্ট করে ব্লাডটা বের করে তার চেয়ে যদি তার বেশি কাজ করা লাগে, তখন আমরা তাকে হার্ট ফেলিওর বলবো। এটা হচ্ছে মুখের কথা। এখন আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দেখো, হার্টের দুইটা ফেজ, ডায়াস্টোল সিস্টোল, এটা তো সবাই জানো। ডায়াস্টোলের সময় কি হয়, আমি এটা ক্লিয়ার করি তাহলে তুমি বুঝতে পারবা। ধরো এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে। এখন আমাদের হার্টের ডায়াস্টোল চলতেছে, তাহলে কি হবে, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড গুলো এসে জমা হবে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। এখন ধরো ডায়াস্টোল প্রায় শেষ, তখন কি হবে, সিস্টোল শুরু হবে, ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করে ব্লাড গুলো পাস করবে। তো ডায়াস্টোলের শেষ মুহূর্তে যখন সিস্টোল শুরু হবে তার আগ মুহূর্তে যে ভলিউমটা ভেন্ট্রিকলে থাকে এটাকে আমরা বলি ইন্ট ডায়াস্টোলিক ভলিউম। ইন্ট ডায়াস্টোলিক ভলিউম, ঠিক আছে। তো যেহেতু ডায়াস্টোল শেষ, এখন তো সিস্টোল হবে, তার মানে ভেন্ট্রিকলটা কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে কি করবে, সে ব্লাডটা পাম্প আউট করবে। তো একবার কন্ট্যাক্ট করে ভেন্ট্রিকল যে পরিমাণ ব্লাড পাম্প আউট করে তাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম কি বললাম, যে একবার ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করে যে পরিমাণ ব্লাডটা পাস করে সেটাকে আমরা স্ট্রোক ভলিউম বলি। আর ইন ডায়াস্টোলিক ভলিউম বললাম কি, যে ডায়াস্টোলের সময় তো ভেন্ট্রিকলে ব্লাড এসে জমা হয়, সর্বোচ্চ যে পরিমাণ ব্লাড জমা হয় বা একটা ডায়াস্টোলে যে পরিমাণ ব্লাড জমা হয় এটাকে আমরা ইন ডায়াস্টোলিক ভলিউম বলি। হার্ট রেট তো সবাই জানো যে 1 মিনিটে হার্ট যে পরিমাণ কন্ট্যাক্ট করে। কার্ডিয়াক আউটপুট মানে কি, কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম মানে কি, আমরা কি জানি যে একবার কন্ট্যাক্ট করাকে বলা হয় স্ট্রোক ভলিউম, এবং হার্ট 60 থেকে 90 এভারেজ 72 বার প্রতি মিনিটে কন্ট্যাক্ট করে, তার মানে কার্ডিয়াক আউটপুট কি হবে, 72 ইনটু 70। যেহেতু আমরা হার্ট রেট 72 এভারেজ ধরতেছি, ইনটু 70, ধরো 5 লিটার, এটা হচ্ছে এভারেজ কার্ডিয়াক আউটপুট। এখানে আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে যে ইজেকশন ফ্র্যাকশন, এই শব্দটা প্রায় শোনা যায়, ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন জিনিসটা কি, দেখো আমরা তো বলছি যে হার্টের ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকুলে এসে ব্লাড জমা হয়, এবং সিস্টোলের সময় ভেন্ট্রিকুল এটা কন্ট্যাক্ট করে ব্লাড পাঠায়, একটাকে বলছি স্ট্রোক ভলিউম
আর এটাকে বলছি ইনডায়াস্টোলিক ভলিউম। যদি দুইটার পরিমাণই সমান হতো, যে ভেন্ট্রিকলে এসে যে পরিমাণ ব্লাড জমা হয় এবং ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে যে পরিমাণ ব্লাড পাঠায়, দুইটাই যদি সমান হতো তাহলে কিন্তু আমরা দুইটা নাম প্রয়োগ করতাম না। এখানে দুইটা নাম প্রয়োগ করছি এই কারণেই যে নিশ্চয়ই এখানে কিছু ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স থাকে? ডায়াস্টলের সময় ভেন্ট্রিকুলে যে পরিমাণ ব্লাড এসে জমা হয়, ধরো 140 ml ব্লাড জমা হলো, সবটা কিন্তু ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাক্ট করে পাঠাতে পারে না। নর্মালি এভারেজ 90 ml বা স্টোভলিয়াম 70 ml এই জাতীয় একটা অ্যামাউন্ট সে পাঠাতে পারে। তার মানে কিছু পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলে থাকে। তো এই যে একটা ডায়াস্টলের সময় ভেন্ট্রিকলে ব্লাড এসে জমা হলো এবং ভেন্ট্রিকল যে কন্ট্রাক্ট করলো, এই দুইটা ডিফারেন্সের শতাংশকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি। যেমন ধরো স্টোভলিয়াম যদি 90 ml হয় এবং ভেন্ট্রিকলে ব্লাড এসে জমা হওয়ার পরিমাণ যদি 140 ml হয়, তাহলে এই দুইটা ডিফারেন্স ইনটু 100, এটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলবো। ঠিক আছে? তো এইটার নরমাল অনুপাত, মানে ইজেকশন ফ্র্যাকশনের নরমাল অনুপাত হচ্ছে 55 থেকে 65%। ঠিক আছে? এবং এটার বর্ডার লাইন হচ্ছে 40%। যদি 40% এর নিচে চলে যায় তখন আমরা তাকে হার্ট ফেলিয়ার বলবো। কারণ আমরা তো জানি হার্ট ফেলিয়ার মানে কি, যার আউটপুটটা মেনটেন হচ্ছে না, সহজ কথা কার্ডিয়াক আউটপুট মেনটেন হচ্ছে না। যদি ইজেকশন ফ্র্যাকশন কমে যায় তখন তার মানে আমরা কি বুঝবো, যে তার কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে, আলটিমেটলি তার হার্ট ফেলিয়ার হচ্ছে। এবং এটা তোমরা দেখবা ইকোকার্ডিওগ্রামে, যখন ইকো করা হয় তখন এই ইজেকশন ফ্র্যাকশনটা দেওয়া থাকে। তখন এটা এখন দেখলে তো বুঝবা যে ইজেকশন ফ্র্যাকশন 40% এর নিচে মানে তার হার্ট ফেলিয়ার হচ্ছে। আমি যে বেসিক কথাগুলো বললাম, যে স্ট্রোক ভলিউম, ইনডায়াস্টোলিক ভলিউম, ইজেকশন ফ্র্যাকশন, এগুলা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা? ভাই কারণ এই ইজেকশন জিনিসগুলো কিন্তু ফ্র্যাকশনটা অনেক আবার কঠিন জিনিস। বলবেন? কোনটা? ইজেকশন ফ্র্যাকশন। হ্যাঁ, ইজেকশন ফ্র্যাকশন আবার এটা একটু কঠিন জিনিস, তো আবার এটা বলা উচিত। শোনো, ইজেকশন ফ্র্যাকশন জিনিসটা কি? আমি তোমাদের কি বলছি যে হার্টের দুটো ভাইয়া ফেজ। এন্ডায়াস্টোলিক ভলিউম আর ইজেকশন ফ্র্যাকশনের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা বলতেছি, দেখো যে আমরা সেই ছোটকাল থেকে পড়তেছি যে হার্টের দুইটা ফেজ থাকে, ডায়াস্টল এবং সিস্টল। ডায়াস্টলের সময় কি হয়, ব্লাড এসে জমা হয় কোথায়, ভেন্ট্রিকলে। তো ধরো এখন ডায়াস্টল চলতেছে এবং ব্লাড এসে জমা হচ্ছে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। ডায়াস্টল শেষ প্রায়, এখন সিস্টল শুরু হবে। তার আগ মুহূর্তে ভেন্ট্রিকলে যে পরিমাণ ব্লাড জমা হবে এটাকে আমরা ইনডায়াস্টলিক ভলিউম বলবো। বোঝা গেল ইনডায়াস্টলিক ভলিউম? জি ভাই। আচ্ছা, এবার আমরা স্ট্রোক ভলিউমে আসি। তো যেহেতু ডায়াস্টল শেষ, এখন সিস্টল শুরু হবে। সিস্টলে আমরা কি বলছি, যে ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে। ধর এখন কন্ট্রাক্ট করলো, চারপাশ থেকে মাসেল গুলো এসে কন্ট্রাক্ট করলো এবং ব্লাড গুলো অ্যাওর্টা দিয়ে পাস করলো। একবার কন্ট্রাক্টে যতটুকু ব্লাড পাস করে এটাকে আমরা স্ট্রোক ভলিউম বলি। ঠিক আছে? তো এইখানে তোমাদের মনে রাখতে হবে যে ভেন্ট্রিকলে যে পরিমাণ ব্লাড এসে জমা হয়, ভেন্ট্রিকল সম্পূর্ণ ব্লাড কিন্তু সে কন্ট্রাক্ট করে পাস করতে পারে না, তার কিছু পরিমাণ ব্লাড জমা হয়। ধরো এই পর্যন্ত ব্লাড জমা হলো, তার অর্ধেক বা তার চেয়ে কিছুটা বেশি ব্লাড সে পাস করতে পারলো, কিছু পরিমাণ ব্লাড থেকে গেল। তো এই তার মানে স্ট্রোক ভলিউম এবং ইনডায়াস্টোলিক ভলিউমের মধ্যে একটা ডিফারেন্স থাকলো, এইটাই হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। তো ধরো যদি নরমাল স্ট্রোক ভলিউম যদি 90 ml হয় এবং ইনডায়াস্টোলিক ভলিউম যদি 140 ml হয়, তাহলে ইজেকশন ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে একটা ডিফারেন্স। কিসের ডিফারেন্স? স্ট্রোক ভলিউম এবং ইনডায়াস্টোলিক ভলিউমের ডিফারেন্স। তাহলে 90 ডিভাইডেড বাই 140, কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু হিসাব করো কত হয়, ইনটু 100%। ধরো কত, 64 বা এই জাতীয় একটা হবে। ঠিক আছে? 64%। তো আমরা বলছি যে ইজেকশন ফ্র্যাকশনের নরমাল অনুপাত হচ্ছে 55 থেকে 65%, এবং এটার বর্ডার লাইন হচ্ছে 40%। যদি এর নিচে চলে যায়, 40% এর নিচে চলে গেলে সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলবো। এটা ক্লিয়ার হলো কিনা? জি ভাই। এগুলো ভাইয়া কিন্তু অনেক হ্যাঁ বলো, এগুলো কিন্তু অনেক কঠিন হ্যাঁ টার্ম, একবার না পারলে 5 বার জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। ভাইয়া হ্যাঁ, এটা একটু আবার বলেন। ভলিউম কি স্ট্রোক ভলিউম দিয়ে ভাগ করবো নাকি স্ট্রোক ভলিউমকে ইন্ডাস্ট্রি ভলিউম দিয়ে ভাগ করবো? স্ট্রোক ভলিউম দিয়ে ইনডায়াস্টোলিক ভলিউমকে ডিভাইডেড করব। উপরে স্ট্রোক ভলিউম থাকবে আর নিচে ইনডায়াস্টোলিক ভলিউম থাকবে, কারণ স্ট্রোক ভলিউম তো কম, কারণ ভেন্ট্রিকলে ডায়াস্টোলের সময় যে পরিমাণ ব্লাড এসে জমা হয় সবটাকেই তো আমরা ইনডায়াস্টোলিক ভলিউম বলতেছি, কারণ সম্পূর্ণ ব্লাড তো আমরা একসাথে কন্ট্যাক্ট করে পাঠাতে পারতেছি না, যেটা কম ওইটা আমরা উপরে রাখবো। জি ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ। ভাইয়া ওইটাকে তো ডায়াস্টোলিক ভলিউমে বলা যেত, মানে ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকলে যে পরিমাণ হ্যাঁ, এটিএম অবশ্যই থেকে বলা ব্লাড যাইতো। আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি শোনো, অবশ্যই বলা যেত, কিন্তু এখানে দেখো, এখানে যেহেতু ডায়াস্টোল তো অল্প একটু 0.8 সেকেন্ড, সরি 0.7 সেকেন্ড, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সময়টা না, আমরা বলতেছি ইনডায়াস্টোলিক ভলিউম, কারণ ভেন্ট্রিকলে কিন্তু সম্পূর্ণ ডায়াস্টোল জুড়ে একই পরিমাণ ভলিউম থাকে না। যখন একটু আমি ক্লিয়ার করে বলছি, ধরো এটা আমাদের লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, ডায়াস্টোল শুরু হলো, আস্তে আস্তে ব্লাড জমা হচ্ছে। প্রাথমিক অবস্থায় যে পরিমাণ ব্লাড থাকতেছে ইন ডায়াস্টোল, মানে ডায়াস্টোলের শেষের দিকে কিন্তু সেই পরিমাণ ব্লাড
তার থেকে কিন্তু অনেক বেশি, এটা বুঝতে হবে তোমাকে। যে ডায়াস্টলের প্রাথমিক অবস্থায় কিন্তু অল্প পরিমাণ ব্লাড জমা হচ্ছে, এবং ডায়াস্টলের শেষে ইনডায়াস্টলিক অবস্থায় সবচেয়ে বেশি ব্লাড জমা হচ্ছে, এই কারণে কিন্তু আমরা ইনডায়াস্টলিক ভলিউম বলতেছি। মানে ভাইয়া মানে বিফোর সিস্টুল মানে জাস্ট সিস্টুলের আগে যতটুকু Just আসতেছে। systole এর আগ মুহূর্তে, হ্যাঁ জাস্ট সিস্টলের আগ মুহূর্তে। জি ভাইয়া, ওকে। ওকে, তাহলে এই টার্ম তিনটা তো বুঝতে পারছো। এরপরে আমরা আর তিনটা টার্ম জানবো, যেটা তাহলে আমাদের বেসিক শেষ। সেটা হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট যে বললাম, কার্ডিয়াক আউটপুট নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আছে নাকি? না ভাইয়া। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট সবাই জানি, হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। এই কার্ডিয়াক আউটপুটটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। তার মানে আমরা কি জানি, আমরা যদি হার্ট ফেলিওর সম্পর্কে এক কথায় বলতে চাই, তাহলে কি কার্ডিয়াক আউটপুটের উপর ডিপেন্ড করে। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে হার্ট ফেলিওর হচ্ছে। সো কার্ডিয়াক আউটপুট যে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, হার্ট ফেলিওর কিন্তু ওই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে প্রিলোড। এই টার্ম তিনটা একটু একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা, আমি যতটুকু সম্ভব সহজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? প্রিলোড, আফটার লোড, আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। তো যেটা সহজ ওইটা দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি মানে কি? হার্টের যে মাসেল গুলো আছে এরা যে কন্ট্রাক্ট করে, এটাই হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। তো এটার সাথে হার্ট ফেলিওরের কি সম্পর্ক? যদি ধরো কোনো কারণে এমআই হলো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো, তার মানে কি মায়োসাইট গুলো নেক্রোসিস হয়ে গেল, লস হয়ে গেল, তখন তো আর সে কন্ট্রাক্ট করতে পারবে না। তো ভেন্ট্রিকল যদি কন্ট্রাক্টই না করতে পারে, তার মানে তার আউটপুটও হবে না, হার্ট ফেলিওর হবে। তাহলে আমাদের যেটা সহজ এটা বোঝানো শেষ, যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির উপর কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করে, এবং কন্ট্রাক্টিলিটি কমে গেলে হার্ট ফেলিওর হবে। সেকেন্ড যেটা বলতেছি আমরা, প্রিলোড। এই জিনিসটা কি? এই যে এতক্ষণ কষ্ট করে তোমাদের ইনডায়াস্টলিক ভলিউমটা বুঝালাম, এইটাই হচ্ছে প্রিলোড। তাহলে ইনডায়াস্টলিক ভলিউম আর প্রিলোড একই জিনিস। তার মানে প্রিলোড জিনিসটা কি? সিস্টোলের আগ মুহূর্তে ভেন্ট্রিকুলে এসে যে পরিমাণ ব্লাড জমা হয় এটাকে আমরা প্রিলোড বলবো। আবারও বলি, সিস্টোল মানে ভেন্ট্রিকল কন্টাক্ট বা লোড, কন্টাক্টের আগে যে পরিমাণ ব্লাড এসে ভেন্ট্রিকুলে জমা হয় ওটাকে আমরা প্রিলোড বলি। পিরিয়ডটা যদি তুমি আর একটু সহজ করতে চাও, তাহলে প্রি মানে কি? আগে, আর লোড মানে কি? ধাক্কা বা কন্ট্রাকশন। তার মানে কন্ট্রাকশনের আগে। কন্ট্রাকশনটা করে কি? সিস্টোল। ঠিক আছে, তার মানে ভেন্ট্রিকুলার সিস্টোলের আগে ভেন্ট্রিকুলে যে পরিমাণ ব্লাড জমা হয় এটাকে আমরা প্রিলোড বলবো। সহজ, আরো যদি সহজ করো, প্রিলোড সমান সমান ইনডায়াস্টলিক ভলিউম। প্রিলোড বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। দুইটা জিনিস শেষ, বাকি থাকলো একটা, আফটারলোড। আফটারলোড জিনিসটা কি? আফটারলোডটা হচ্ছে, এটা আমাদের ভেন্ট্রিকল, এবং এখান থেকে আমাদের অ্যাওর্টা বের হয়। ভেন্ট্রিকল এখন কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করলে কি হবে? এখানে কি থাকে? অ্যাওর্টিক ভালভ। তো ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে তখন তো ব্লাড গুলো অ্যাওর্টা দিয়ে সামনে যায়। তো অ্যাওর্টা তো আর সহজে ব্লাড গুলোকে ছেড়ে দেয় না। আমরা কি জানি যে আমাদের এই আর্টারিওল বা এইসব জায়গায় কিছু রেসিস্টেন্স হয়, কিসের? স্মুথ মাসেল দিয়ে। তো ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে তখন এই ব্লাড গুলো সে ইজিলি কিন্তু পাস করতে পারে না। এই অ্যাওর্টা, আর্টারিওল, এদের কিছু রেসিস্টেন্সের এগেনস্টে তাকে কাজ করতে হয়, এবং তারপর তাকে ব্লাডটাকে পাঠাতে হয়। তো আফটারলোড হচ্ছে যে ভেন্ট্রিকল যে রেসিস্টেন্সের এগেনস্টে কাজ করে সেটাকে আমরা আফটারলোড বলি। আর আফটারলোডটা তুমি আরেকবার চিন্তা করো, যে যদি কোনো কারণে অ্যাওর্টিক ভালভটা বন্ধ থাকে, ধরো এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল, এখান থেকে আমাদের অ্যাওর্টা বের হলো, এখানে আমাদের অ্যাওর্টিক ভালভ যদি বন্ধ থাকে বা স্টেনোস থাকে, তখন কি হবে? ভেন্ট্রিকলটাকে কিন্তু জোরে কন্ট্রাক্ট করতে হবে। তার মানে তার কিন্তু আফটারলোড বেড়ে যাচ্ছে, কারণ তার কিন্তু বেশি রেসিস্টেন্সের এগেনস্টে কাজ করতেছে। আবার ধরো কোনো একটা পেশেন্টের হাইপারটেনশন আছে। হাইপারটেনশন মানে কি? তার কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেসিস্ট্যান্স। সহজ কথা কি? যে অ্যাওর্টার রেসিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। যদি অ্যাওর্টার রেসিস্ট্যান্স বেড়ে যায় তাহলে কিন্তু ভেন্ট্রিকলকে জোরে কন্ট্রাক্ট করে ব্লাডটা পাস করতে হবে। তার মানে আফটারলোড জিনিসটা কি? যে ভেন্ট্রিকলের যে রেসিস্ট্যান্সের এগেনস্টে কাজ করতে হয় সেটাকে আফটারলোড বলা হয়। তুমি আরেকভাবে আফটারলোড মনে রাখতে পারো, আফটার মানে কি? পরে। আফটার মানে পরে, আর লোড মানে কি? ধাক্কা বা কন্ট্রাকশন। সহজ কথা, কন্ট্রাকশনের পরে ভেন্ট্রিকলে যে পরিমাণ ব্লাড থাকে এটাকে আফটারলোড বলি। তো আমি প্রথম যেটা বললাম এইটার মধ্যে পার্থক্যটা কি? ধরো এখানে অ্যাওর্টিক স্টেনোসিস আছে, তার মানে তার আফটারলোডটা বেশি, কারণ তার এই স্টেনোস ভালভের এগেইনস্টে কাজ করতে হবে। তো আফটারলোড যদি বেশি হয় সে কিন্তু বেশি ব্লাড পাস করতে পারবে না, কিছু ব্লাড এখানে বেশি থাকবে, তার মানে আফটারলোড বেশি। আফটারলোড বুঝতে পারছো না? আবার বুঝাবো। এই তিনটা জিনিস কিন্তু বুঝতে হবে, কনফিউশন রাখা যাবে না।
তোমার ভাইয়া ভাই আবার একটু প্রিলুড তো হচ্ছে মানে প্রিলুডটা বুঝছিলাম যে ভেনের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে এটা প্রেসার ফিল হই তখন এটা প্রিলুড বলছে, মানে ভেনাস রিটার্নের সাথে সম্পর্কিত আছে। হ্যাঁ আর ওইটা হচ্ছে, আমি বলি শোনো শোনো, তুমি যেটা বলতেছো ওটাও ঠিক আছে, ওইটা হচ্ছে রাইট হার্টের ক্ষেত্রে। আমি কিন্তু আপাতত লেফট হার্ট নিয়ে আলোচনা করতেছি, কারণ আমি যদি একসাথে রাইট হার্ট লেফট হার্ট বুঝাতে যাই তাহলে কিন্তু তোমাদের সবার মাথা গরম হয়ে যাবে। আমি আচ্ছা, আপাতত এক সাইড দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? জি আমি ভাই, লেফট লেফট সাইডটা বুঝাচ্ছি। জি ভাই বুঝছি। হুম, সবাই বুঝতো কিনা এটা সবার বুঝতে হবে, এটা কিন্তু কনফিউশন রাখা যাবে না, ঠিক আছে? প্রিলোড, ভাই আফটার লোড, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, সবাই বুঝছো? আফটার লোডটা আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি, সমস্যা নেই, যে কবার বলবো ওই করে বুঝাবো, কারণ এটা হচ্ছে তোমার বুঝতে হবে। ভাই একটু ফ্রেশ পেজে দিলে ভালো হতো। পেয়ে যাচ্ছে, আমি দিচ্ছি, দাঁড়াও। হুম, এবার দেখো, এটা লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এটা আমাদের অ্যাওর্টা, এখানে আমাদের অ্যাওর্টিক ভালভ, ঠিক আছে? তো আমরা কি বলছি, আমরা বলছি যে যখন ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে, তো আমাদের লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে ব্লাড এখানে পাঠাচ্ছে। এই ব্লাডটা তো সে ইজিলি পাঠাতে পারে না, আমাদের এখানে ব্লাড ভেসেলের কিছু রেসিস্টেন্স থাকে, অনেক সময় ভাল্ব কিছু রেসিস্টেন্স ফিল করায়, যখন ভাল্বটা স্টেনোস থাকে। স্টেনোস মানে কি, ভাল্বটা ধরো আগে এরকম ফাঁকা ছিল, সেটা ন্যারো হয়ে যাবে, এরকম ধরো এরকম ন্যারো হয়ে যাবে, ঠিক আছে? এরকম ন্যারো হয়ে যাবে। তো তখন কি হয়, এই ভেন্ট্রিকলটাকে বেশি কাজ করতে হয় বা বেশি রেসিস্টেন্সের এগেনস্টে তার ব্লাডটাকে পাঠাতে হয়। এই রেসিস্টেন্সটাই হচ্ছে আফটার লোড। তাহলে সহজ কথা কি, ভেন্ট্রিকল যে রেসিস্টেন্সের এগেনস্টে ব্লাড পাঠায় ওইটাকে আমরা আফটার লোড বলি। তো ধরো এখানে যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, সে কিন্তু ব্লাড বেশি পাঠাতে পারবে না, তার মানে তার কন্ট্রাকশনের পরে এখানে কিন্তু ব্লাড বেশি থেকে যাবে, কারণ সে কিন্তু কন্ট্রাকশন করে বেশি ব্লাড পাঠাতে পারতেছে না। তো এইটাই হচ্ছে আফটার লোড। তিনটা বুঝছো কিনা? জি ভাই বুঝেছি। আচ্ছা, এবার এদের সাথে হার্ট ফেলিয়ার সম্পর্কটা দেখো। আমি প্রথম বলছিলাম মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, এখানে আমি উদাহরণ দিয়েছিলাম কি, মায়োকার্ডিয়াল এমআই। যদি এমআই হয়, তার ভেন্ট্রিকলের মাসেল গুলো লস হবে, তাহলে কি সে সে তো কন্ট্রাক্ট করতে পারতেছে না, তার মানে তার আউটপুট লস হচ্ছে। সেখানে বলেছি পিলোড। এই পিলোডটা নিয়ে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো যদি পিলোড কমে যায়, কিভাবে কমে যাবে? পিলোড মানে কি বলছিলাম, যে ডায়াস্টলের সময়, মনে নেই, হ্যাঁ, ডায়াস্টলের সময় যে পরিমাণ ব্লাড এসে ভেন্ট্রিকুলে জমা হয়, ব্লাড গুলো আসে কোথা থেকে? লেফট এট্রিয়াম থেকে। তো লেফট আর লেফট ভেন্ট্রিকুলের মাঝে কোন ভালভ থাকে বলো মাইট্রাল তো কেউ? ভালভ। হ্যাঁ, মাইট্রাল ভালভ। ভালভ। তো মাইট্রাল ভালভ এখন খোলা আছে, তার কারণ কি, কারণ লেফট এট্রিয়াম থেকে ব্লাড গুলো লেফট ভেন্ট্রিকুলের দিকে যাচ্ছে। কোনো কারণে যদি মাইট্রাল ভালভে স্টেনোস থাকে, স্টেনোস মানে কি ন্যারোয়িং হয়ে যায়, তখন তার লেফট এট্রিয়াম থেকে বেশি ব্লাড লেফট ভেন্ট্রিকুলে যেতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছো তো? জি তাহলে ভাই। যদি লেফট ভেন্ট্রিকুলে ব্লাড কম যায়, তাহলে কি হবে, যে লেফট ভেন্ট্রিকল যদি ভালো থাকে, সে তো কন্ট্রাক্ট করে বেশি ব্লাড পাঠাতে পারতেছে না, কারণ তার তো ব্লাড বেশি আসতেছেই না। তার মানে পিলোড, যদি পিলোড কমে যায়, তাহলেও কিন্তু আমাদের হার্ট ফেলিয়ার হচ্ছে। পিলোড কমে যাওয়ার উদাহরণ কি বললাম, মাইট্রাল স্টেনোসিস। বুঝতে পারছো? জি ভাইয়া। আবার অনেক সময় পিলোড বেশি হলেও হার্ট ফেলিয়ার হয়। এইটা বলতে পারো যে ভাইয়া যদি এখানে ব্লাড বেশি আসে, ভেন্ট্রিকল তো কন্ট্রাক্ট করে বেশি ব্লাড পাঠাবে এবং তার কার্ডিয়াক আউটপুটও বেশি মেনটেন হবে, সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার কেন হবে? এইটা বোঝাতে হলে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। উদাহরণটা হচ্ছে, ধরো একটা সোজা রাস্তা, ঠিক আছে? এখানে কোন একটা যানবাহন যাচ্ছে, যাই হোক যে কোনো একটা যানবাহন যাচ্ছে, সেটা ভেড়া হোক, ঘোড়া হোক, যাই হোক, ধরো যে কোনো একটা কিছু। তো এর উপরে তুমি একটা ভেড়ার উপরে তুমি 3টা বস্তা রাখতে পারো, বা এই ভেড়াটা 3টা বস্তা বহন করতে পারে। তুমি যদি 3টা বস্তা থেকে 5টা বস্তা দাও, তাও সে কষ্ট করে বহন করতে পারবে। কিন্তু তুমি যদি তার উপরে 15টা বস্তা দাও, তখন কিন্তু ভেড়াটা যেখানে আছে ওখানে বসে থাকবে, ও কিন্তু আর নড়াচড়া করতে পারবে না। তো আমাদের লেফট ভেন্ট্রিকল হচ্ছে এই, ঠিক আছে? তো আমরা কি বলছি, ডায়াস্টলের সময় লেফট ভেন্ট্রিকুলে ব্লাড এসে জমা হয়, মানে পিলোড এসে জমা হয়। পিলোড হচ্ছে এই ব্লাডটা এসে জমা হয়। তো পিলোড যদি, আমি বলছি কি, পিলোড যদি অত্যাধিক বেশি হয়, সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার হতে পারে। কিভাবে? ধরো নর্মালি হলো 140 ml, তুমি সেখানে 180 ml দিলা, তাও ভেন্ট্রিকল কোনো মতে কন্ট্রাক্ট করে পাঠাতে পারলো,
কিন্তু তুমি যদি সেখানে 300 ml ব্লাড আনো তখন কি হবে, ভেন্ট্রিকুলার এরকম রিল্যাক্স হয়ে যাবে। তখন কিন্তু সে সেই আগের মতো আর কন্ট্রাকশনটা করতে পারবে না, কারণ তার মাসেল গুলো বেশি রিল্যাক্স হয়ে যাচ্ছে। তার মানে কি, তার আর কন্ট্রাক্টিলিটি থাকতেছে না, আলটিমেটলি সে আর আউটপুট মেনটেন করতে পারতেছে না। এই জন্য বলা হয় যে পিরিলোড কমে গেলেও হার্ট ফেলিওর হয়, আবার অত্যাধিক বেড়ে গেলেও হার্ট ফেলিওর হয়। এবার আফটার লোডটা দেখাই। ভাইয়া প্রিলুডটা কেন বাড়বে? পিরিয়ডটা কেন বাড়বে দেখো, সেটা দেখাচ্ছি। ভালো কোশ্চেন করছো। এখানে ধরো মাইট্রাল বাল্ব স্টেনোসিস বলছি, যদি মাইট্রাল বাল্ব রিগার্জিটেশন হয় মানে কি, মাইট্রাল সবসময় খোলা থাকবে। আমরা কি জানি, সিস্টুলের সময় মাইট্রাল বাল্ব সবসময় বন্ধ থাকে, কিন্তু যদি মাইট্রাল রিগার্জিটেশন হয় সেক্ষেত্রে কিন্তু মাইট্রাল ভালভটা বন্ধ থাকে না। তখন কি হয়, ভেন্ট্রিকল যখন কন্ট্যাক্ট করে সে এখান থেকেও ব্লাড যায়, এখান থেকেও ব্লাড যায়। ঠিক আছে, ব্লাড গেল, তার মানে লেফট এটিএমে একবার একটু ব্লাড বেশি জমা হলো, এই ব্লাডটা তো লেফট এটিএম সবে এখানে ছাড়লো, তার মানে ভেন্ট্রিকলে একটু বেশি ব্লাড আসলো। ভেন্ট্রিকলে বেশি ব্লাডটা তো আর পাস করতে পারতেছে না, এখান থেকে আবার পরবর্তীতে যখন সে কন্ট্যাক্ট করবে আবার ব্লাড এখানে আসলো। সহজ করে একটা সাইক্লিক্যাল রিদম হলো, যে মাইট্রাল রিগার্জিটেশন যদি থাকে তখন লেফট এটিএমে বেশি ব্লাড জমা হয়, এই বেশি ব্লাডটা এসে ভেন্ট্রিকলে এসে জমা হয়। তখন কি আস্তে আস্তে ভেন্ট্রিকলে বেশি ব্লাড জমা হয়, যতটুকু থাকার কথা ততটুকু তার চেয়ে বেশি থাকতেছে। বুঝছি না। বোঝো নাই? তাহলে ভাই আমরা বলতে পারতেছি মাইট্রাল রিগার্জিটেশন এবং স্টেনোসিস দুইটা ক্ষেত্রেই হার্ট ফেলিওর হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দুইটা ক্ষেত্রে হার্ট ফেলিওর হতে পারে না, অবশ্যই হয় হার্ট ফেলিওর। আর যদি ভাইয়া না এটা বুঝতে ভাইয়া একটু আগের পয়েন্টটা একটু আবার বলেন। মানে এই যে পিরিয়ড বেশি হচ্ছে এইটা না এর আগেরটা? জি ভাইয়া বেশি হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি আবার বুঝাচ্ছি। লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এখন আমরা কি বুঝে নেব, যে আমাদের মাইট্রাল রিগার্জিটেশন আছে এই পেশেন্টের, সবসময় বাল্বটা ফাঁকা। তো লেফট এট্রিয়াম, এট্রিয়াম ডায়াস্টোলের সময় আমাদের ব্লাড পাঠালো, যখন ভেন্ট্রিকল সিস্টোল হবে, এখন ধরো ভেন্ট্রিকল সিস্টোল চলতেছে, তার মানে ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করে অ্যাওর্টার দিকে ব্লাডটা পাঠাবে। এই সময় কি হয়, মাইট্রাল ভালভটা বন্ধ থাকার কথা, কিন্তু এখন তো আর বন্ধ থাকতেছে না, তার মানে কিছু ব্লাড লেফট এট্রিয়ামে যাচ্ছে। তো এই ব্লাড গুলো এখানে এসে জমা হলো। তো আবার যখন এই সিস্টোলের সময় কিন্তু লেফট এট্রিয়ামে ব্লাড আসে কোথা থেকে, ওই যে পালমোনারি আর আর্টারি থেকে, এটা তো মনে আছে সবার, ঠিক আছে? তো লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড গুলো আসলো এবং পালমোনারি এই আর্টারি থেকে যে ব্লাড গুলো আসলো সবগুলো মিলে লেফট এট্রিয়ামে বেশি ব্লাড জমা হলো। তো লেফট এট্রিয়াম তো চাইবে অবশ্যই যে আমার যে ব্লাড গুলো আছে আমি সব লেফট ভেন্ট্রিকলে দিয়ে দেবো, সবগুলো দিয়ে দিল লেফট ভেন্ট্রিকলে, তার মানে লেফট ভেন্ট্রিকলে কিছুটা ব্লাড বেশি জমা হলো। এরকম প্রথম কয়েকবারই কোনো সমস্যা হবে না, কিন্তু এই ব্লাড গুলো যখন সাইক্লিক্যাল রিদমে লেফট এট্রিয়ামে অনেক বেশি জমা হবে এবং এই অনেক বেশি ব্লাড যখন লেফট ভেন্ট্রিকলে আসবে, তখন আলটিমেটলি মাইট্রাল এই হার্ট ফেলিয়ারটা হয়। বুঝতে পারছো কিনা? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দুইটা শেষ। এবার আসি আমরা আফটার লোড, মানে আফটার লোড বেশি হলে কিভাবে হার্ট ফেলিয়ার হয় সেটা দেখাচ্ছি। ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় ধরো কোনো কারণে অ্যাওর্টিক ভালভটা স্টেনোস হয়ে আছে, তখন কি হবে, ভেন্ট্রিকল যতই কন্ট্রাক্ট করবো কিন্তু ঠিকভাবে আর ব্লাডটা পাস করতে পারবে না, তার মানে আমাদের আউটপুট কমে যাচ্ছে। আর আমরা তো জানি আমাদের আউটপুট কমে যাওয়া মানে হার্ট ফেলিয়ার। তার মানে প্রথম কজ কি পেলাম, অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস হলে ভেন্ট্রিকল ব্লাডও ঠিকভাবে সাপ্লাই দিতে পারে না, আলটিমেটলি হার্ট ফেলিয়ার হয়। যদি কোনো কারণে হাইপার টেনশন থাকে তখন কি হবে, এদিকে রেসিস্টেন্স ধরো হালকা এতটুকু থাকার কথা ছিল, সেটা এত বেশি রেসিস্টেন্স যে ভেন্ট্রিকুলার কন্ট্যাক্ট করে ব্লাডটা পাঠাতে পারতেছে না, তখন কি হবে, হার্ট ফেলিয়ার হবে। ঠিক আছে, তার মানে যে কোনো একজন, আমি যে কজগুলো বললাম এই কজগুলো একটু ডিভাইডেড করে বলো, তাহলে হবে কি যে সবসময় এই কজগুলো তোমাদের মনে থাকবে, না হলে ওরকম টানা মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। 3টা ভাগ করলাম, 3টা ভাগের অন্তত 4 থেকে 5টা কজ বলো কেউ, পারবা? জি ভাইয়া। আচ্ছা বলো তো, ভাইয়া সবার পড়া হয়ে যাবে। হার্ট ফেলিওর নির্ভর করে তিনটা বিষয়ের উপর, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, প্রিলুড এন্ড আফটারলুড। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি কোনো কারণে কমে যায়, যেমন এমআই এর ক্ষেত্রে মায়োসাইট নেক্রোসিস হয়, ওই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাক্টিলিটি কমে যায়, এজন্য হচ্ছে হার্ট ফেলিওর হয়। আর যদি কোনো কারণে প্রিলুড কমে গেলে অথবা বেড়ে গেলে, কিংবা হচ্ছে হাইপারটেনশন আর হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস এগুলো থাকলে আফটারলুড বেড়ে যাবে, এক্ষেত্রে হার্ট ফেলিওর হবে। হ্যাঁ, এখন পিরিয়ড কমে যাওয়ার কজ বলছিলাম মায়োকার্ডিয়াল স্টেনোসিস, আর বেড়ে যাওয়ার কজ বলছিলাম মায়োকার্ডিয়াল রিগার্জিটেশন। রিগার্জিটেশন। আর আফটার লোড বেড়ে যাওয়ার কজ বলছিলাম কি, অ্যাওর্টিক স্টেনোসিস আর হাইপারটেনশন। হাইপারটেনশন। মনে থাকবে তো কজগুলো? আচ্ছা তাহলে শেষ, এবার আমরা কিছু মেকানিজম জানি, যে, আমরা বইতে চলে যাই।
দেখো এট ফার্স্ট হার্ট ফেলিয়ারের সংজ্ঞাটা লাগবে। সংজ্ঞাটা আমরা অলরেডি বলে ফেলছি, দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে when the heart cannot maintain adequate output or can do so only at the expense of elevated ventricular filling pressure। এটা নিয়ে কোনো সমস্যা তো আর নাই আশা করি। এরপরে আমাদের লেফট হার্ট ফেলিয়ার, রাইট হার্ট ফেলিয়ার এগুলো আমরা যখন টাইপস বলবো তখন বলবো। আপাতত যেগুলো আমরা পড়ছি এটা দেখো, মেকানিজম অফ হার্ট ফেলিয়ার। প্রথম কথা হচ্ছে রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি, আমরা মাত্র বুঝে আসলাম। ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, আউটফ্লো অবস্ট্রাকশন কি বলছিলাম, যে আফটার লোডটা যদি বেড়ে যায় সেটাকে আমরা দেখো হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস। ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন, ইনফ্লো অবস্ট্রাকশন কি বলছিলাম, যে যদি কোনো কারণে মাইট্রাল স্টেনোসিস হয়। ইনফ্লো অবস্ট্রাকশন মানে কি, পিলোডটা কমে গেছে। ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড, ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড কি বলছিলাম, ওই যে কোনো কারণে যদি পিলোডটা বেড়ে যায়, যেমন মাইট্রাল রিগার্জিটেশন। আর হচ্ছে অ্যারিথমিয়া, এইটা হচ্ছে কি যে ধরো অ্যারিথমিয়া মানে কি, যে অ্যাবনর্মাল কন্ট্রাকশন। তো এমন ভাবে কন্ট্রাকশন হচ্ছে যে ভেন্ট্রিকল ঠিকভাবে তার ব্লাডটা সাপ্লাই দিতে পারতেছে না। কন্ট্রাকশন ঠিকই হচ্ছে, কিন্তু ভেন্ট্রিকলের ওই যে পরিমাণ কন্ট্রাকশন হলে ব্লাডটা পাস করার কথা ওই পরিমাণ কন্ট্রাকশন হচ্ছে না। আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন, এই জিনিসটাকে এই জিনিসটা বোঝার কি আছে, এটা একটু বুঝাইতেছি দাঁড়াও। ডায়াস্টোলিক ডিসফাংশনটা কি, যে ধরো ডায়াস্টোলের সময় কি হয়, ভেন্ট্রিকলটা রিল্যাক্স হয় এবং এর মধ্যে ব্লাডটা জমা হয়। যদি কোনো কারণে ভেন্ট্রিকলটা রিল্যাক্স না হতে পারে সেক্ষেত্রে ডায়াস্টোলিক ডিসফাংশন হতে পারে। কেমন, যেমন কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেটে কি হয়, আমাদের হার্টের চারপাশে এসে ফ্লুইড জমা হয়। ফ্লুইড জমা হওয়ার কারণে হার্ট যে ভেন্ট্রিকলটা যে রিল্যাক্স হবে সেটা হতে পারে না। তোমাদের দেখাতে হবে, নাহলে বুঝবা না। হোয়াইট বোর্ডে দেখাচ্ছি দাঁড়াও। এখানেই দেখাই, এই তোমাদের ভেন্ট্রিকল। তো যখন ডায়াস্টোল হয় তখন আমরা কি বলছি, ভেন্ট্রিকলে এসে ব্লাড জমা হয়। তো ব্লাড জমা যে হবে, ভেন্ট্রিকলটা তো রিল্যাক্স হওয়া লাগবে, তার তো স্পেস দিতে হবে, না তো ব্লাড জমা হবে না। এখন ধরো কোনো কারণে এই ভেন্ট্রিকলের চারপাশে যে ফ্লুইড এসে জমা হলো, তখন কি হবে, যে ভেন্ট্রিকলটা রিল্যাক্স হতে চাইলেও সে কিন্তু রিল্যাক্স হতে পারতেছে না, কারণ তারের চারপাশ থেকে ফ্লুইড এসে ধরে রাখতেছে। তখন কি হবে, যে এই ব্লাড গুলো আর এখানে জমা হতে পারবে না। তো এইটাকে বলে ডায়াস্টোলিক ডিসফাংশন। ডায়াস্টোলিক ডিসফাংশন মানে কি, যে ভেন্ট্রিকলে যে ব্লাড বেশি জমা হওয়ার কথা সেটা হতে পারছে না, এই একটা কথা। আর একটা হচ্ছে যে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস কি, যে চারপাশ থেকে পেরিকার্ডিয়ামটা হার্টটাকে কনস্ট্রিক্ট করে রাখতেছে। আরো কিছু কজ আছে, সেটা হচ্ছে ইনফিল্ট্রেটিভ কজ, এটা এখানে লেখা নাই, সেটা একটু মনে রাখবা। এটা হচ্ছে হেমোক্রোমাটোসিস, আর হচ্ছে অ্যামাইলোইডোসিস। অ্যামাইলোইডোসিস এরা কি করে, এরা হার্ট মাসেলে এসে, যদি হেমোক্রোমাটোসিস ক্ষেত্রে হয় কি, হার্ট মাসেলে এসে আয়রন জমা হয়। তো আয়রন জমা হওয়ার কারণে হার্ট মাসেল গুলো শক্ত হয়ে যায়। তো ডায়াস্টোলের সময় যেভাবে রিল্যাক্স হওয়ার কথা সেটা আর হতে পারে না। তো রিল্যাক্স যদি না হয়, ব্লাড তো আর জমা হবে না। তো ব্লাড জমা না হওয়ার মানে কি, যে ভেন্ট্রিকলে ব্লাড আসতেছে না। ভেন্ট্রিকলে ব্লাড না আসলে কার্ডিয়াক আউটপুট ঠিকভাবে মেনটেন হবে না। ডায়াস্টোলিক ডিসফাংশন বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই সব নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন নাই আছে? না ভাই। আচ্ছা, তাহলে এই সবটা মোটামুটি আমরা সবাই এখন পারবো ইনশাল্লাহ। ভাই এখানে এসেছে মানে হ্যাঁ, রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথিটা কি? হ্যাঁ, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি এটা হচ্ছে কি, যে আমাদের যে হার্ট যে মাসেল গুলো, ঠিক আছে, এই হার্ট মাসেল গুলো মাঝে মাঝে অ্যাবনর্মাল, কি বলে যে ধরো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এক্ষেত্রে কি হয়, আমি একটু ছবি দেখাই তাহলে বুঝবা। এই তো আমাদের হার্ট মাসেল। তো মাঝে মাঝে অনেক সময় হার্ট মাসেল গুলো অ্যাবনর্মাল মায়োপ্যাথি হয়। অ্যাবনর্মাল মায়োপ্যাথি মানে কি, যে পরিমাণ মাসেল মাস থাকার কথা তার চেয়ে বেশি মাসেল মাস হয়, ঠিক আছে। তো হার্টের ধরো লেফট ভেন্ট্রিকুলার স্পেস এতটুকু, যদি কোনো কারণে এরকম মাস হয়ে গেল, তার মানে কি হবে, ভিতরে কিন্তু স্পেস কমে গেল। এই স্পেস কমার কারণে এখানে কিন্তু ব্লাড এসেও কম জমা হবে, এটাকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি বলে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ভাই অ্যামাইলয়েডোসিসের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যামাইলোইডোসিস কিন্তু হয় কি, কিছু প্যারাপ্রোটিন আছে বুঝছো, এই প্যারাপ্রোটিন এসে ডিপোজিট হয়, যেমন আইজিজি, আইজিএ, এদের সিঙ্গেল স্ট্রেন গুলো। অ্যামাইলোইডোসিসটা তোমরা সবচেয়ে ভালো বুঝবে যখন আমরা হেমাটোলজি পড়বো, তখন এটা অনেক সুন্দর করে বোঝানোর আছে। সিঙ্গেল স্ট্রেন কিছু প্যারাপ্রোটিন এসে জমা হয় বিভিন্ন জায়গায়। অ্যামাইলোইডোসিস শুধুমাত্র হার্টে না, এটা নিয়ে কিডনিতে ডিপোজিট হয়, এটা বোনসে ডিপোজিট হয়, এটা আমাদের বডির অধিকাংশ জায়গায় ডিপোজিট হতে পারে অ্যামাইলয়েড। তুমি দেখবা যে
অধিকাংশ অর্গানের ডিজিজের ক্ষেত্রে অ্যামাইলোইডোসিস কথাটা লেখা থাকে। এটা তোমাদের আমরা হেমাটোলজিতে অনেক সুন্দর করে বোঝাবো ইনশাআল্লাহ। আশা করি অ্যামাইলোইডোসিস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, বুঝছো? জি ভাই। ঠিক আছে ভাইয়া। তো আমাদের হার্ট ফেলিওর ডেফিনেশন এন্ড মেকানিজম শেষ। এবার টাইপস নিয়ে আলোচনা করবো। আসলে এখানে টাইপস তেমনটা বেশি নাই, এখানে আছে কি যে লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর, এই তিনটে টাইপস দিছি। এছাড়া অনেক টাইপস হতে পারে, আমরা সবগুলো নিয়ে কিছুটা আলোচনা করবো, কারণ যেহেতু ক্লাসের ডিউরেশন বেশি করা যাবে না, আমরা দ্রুত শেষ করব, ঠিক আছে? প্রথম টাইপস মনে রাখবা যে অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট কিভাবে হতে পারে? যদি কোনো কারণে ম্যাসিভ এমআই হয়, যে এত পরিমাণ এমআই হলো যে ভেন্ট্রিকুলার অধিকাংশ মাসেল নেক্রোসিস হয়ে গেল, তার মানে কি হবে, তার সাডেনলি তার আউটপুট ফল করবে, এটাকে আমরা অ্যাকিউট হার্ট ফেলিওর বলি। আর ক্রনিক হার্ট ফেলিওর কি, ধরো কোনো কারণে এখানে একটা ভালভ স্টেনোস হয়ে গেল, ভালভ স্টেনোস একদিনে হয় না, মাস বছর জুড়ে স্টেনোস হয়। যত বেশি স্টেনোস হবে তত বেশি আউটপুট কমবে, তত আস্তে আস্তে হার্ট ফেলিওর ডেভেলপ করবে, এগুলোকে আমরা ক্রনিক হার্ট ফেলিওর বলি। তাহলে এক কথায় কি, অ্যাকিউট হার্ট ফেলিওর উদাহরণ বলবা যে ম্যাসিভ এমআই, আর ক্রনিক হার্ট ফেলিওর বলবা কোনটা, যে ধরো ভালভুলার হার্ট ডিজিজ। অ্যাকিউট ক্রনিক শেষ। সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। সিস্টোলিক হার্ট ফেলিওরটা কি, যে হার্ট ফেলিওর হচ্ছে যেটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের কারণে, কন্ট্রাকশন ডিফিকাল্টির জন্য হচ্ছে, যেমন এমআই কারণে। নরমাল এমআই তে ভেন্ট্রিকুলার ঠিকভাবে কন্ট্রাক্ট করতে পারতেছে না, আমাদের কার্ডিয়াক আউটপুট মেইনটেইন হচ্ছে না, এটা হচ্ছে সিস্টোলিক ডিসফাংশন। তার মানে সিস্টোলিক ডিসফাংশন কিসের সাথে সম্পর্কযুক্ত? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সাথে সম্পর্কযুক্ত। আর ডায়াস্টোলিক ডিসফাংশনটা কি, ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টোলের সময় রিল্যাক্স হয়ে ব্লাডটা নিবে, ধরো এখন ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হওয়ার কথা, তো ডায়াস্টোলে কি হবে, ভেন্ট্রিকুলার রিল্যাক্স হয়ে ব্লাড গুলো নিবে, এই রিল্যাক্স যদি না হতে পারে, যেমন কি তার চারপাশ থেকে কেউ চেপে ধরছে, ধরো ফ্লুইড, অথবা কোনো কারণে মাসেলটা শক্ত হয়ে আছে, তারা রিল্যাক্স হতে দিচ্ছে না, এগুলোকে আমরা ডায়াস্টোলিক ডিসফাংশন বলি। তাহলে সিস্টোলিক ডিসফাংশনের উদাহরণ কি বলবা, ধরো এমআই। আর ডায়াস্টোলিক ডিসফাংশনের উদাহরণ কি, কার্ডিয়াক টেম্পোনেট, হেমোক্রোমাটোসিস, অ্যামাইলোইডোসিস, এগুলো। এরপরে আসি আমরা হাই ফ্লো হার্ট ফেলিওর আর হচ্ছে লো ফ্লো হার্ট ফেলিওর। হাই ফ্লো আর হচ্ছে লো ফ্লো, ঠিক আছে? হাই ফ্লো হার্ট ফেলিওর কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে, যে তার কার্ডিয়াক আউটপুট বেশি, তারপরও তার হার্ট ফেলিওর হচ্ছে। কারণ আমরা যখন হার্ট ফেলিওর ডেফিনেশনটা পড়ছিলাম, তখন বলছিলাম যে দুইটা এখানে কন্ডিশন দুইটা, একটা হচ্ছে হয় কার্ডিয়াক আউটপুট মেইনটেইন হবে না, অথবা কার্ডিয়াক আউটপুট মেইনটেইন হচ্ছে কিন্তু সেটা মেইনটেইন করতে তার কষ্ট বেশি হচ্ছে, অথবা এই মেইনটেইন যুক্ত কার্ডিয়াক আউটপুট আমাদের বডির যে নিডটা ওইটা পূরণ করতে পারতেছে না। আমাদের বডির নিডটা কি, আসলে আমরা ব্লাড থেকে চাই কি, আমরা ব্লাড থেকে চাই অক্সিজেন, আমরা নিউট্রিয়েন্ট চাই, এগুলো। তো হাই ফ্লো হার্ট ফ্লো এটা তখনই হবে যখন দেখবা যে তার কার্ডিয়াক আউটপুট আসলে নর্মালের তুলনায় অনেক বেশি, কিন্তু আমাদের পেরিফেরিতে যে অক্সিজেন দরকার, যে নিউট্রিয়েন্টটা দরকার, সেটা সে পূরণ করতে পারতেছে না। উদাহরণ দিলে বুঝবা, যেমন ধরো একটা পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, তো অ্যানিমিয়াতে কি হয়, হিমোগ্লোবিন কমে যায়। ধরো তার সিভিয়ার অ্যানিমিয়া, তার হিমোগ্লোবিন 3 বা 4 মিলিগ্রাম, নর্মাল থাকার কথা 14 মিলিগ্রাম। তো 14 মিলিগ্রাম হিমোগ্লোবিন যে পরিমাণ অক্সিজেন বহন করতে পারে, 3 থেকে 4% তো তার চেয়ে অনেক কম বহন করতে পারবে। তো এই কারণে কি হবে, আমাদের পেরিফেরিতে অক্সিজেন গুলো ঠিকভাবে যাবে না। তো হার্ট কি করবে, সে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, সে আগে যে কাজ করতো তার চেয়ে বেশি এখন কন্ট্যাক্ট করে কার্ডিয়াক আউটপুটে বাড়ানোর চেষ্টা করবে, কিসের জন্য, যেন পেরিফেরিতে অক্সিজেনটা বেশি যায়। কিন্তু আলটিমেটলি কি তাকে সম্ভব, কারণ 3 থেকে 4 মিলিগ্রাম হিমোগ্লোবিন কি আর কতটুকু অক্সিজেন বহন করতে পারবে। আলটিমেটলি কি হয়, হার্ট ফেলিয়ার হয়। তার মানে হাই আউটপুট হার্ট ফেলিয়ারের প্রথম কজ আমরা জানলাম সিভিয়ার অ্যানিমিয়া। সেকেন্ড কজ হচ্ছে থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস, থাইরোটক্সিকোসিসে কি হয়, আমাদের পেরিফেরির সকল টিস্যুতে মেটাবলিক রেটটা বেড়ে যায়। তো মেটাবলিক রেট যদি বাড়ে, তার মানে আমাদের নিউট্রিয়েন্ট গুলো বেশি লাগবে। তো যে পরিমাণ হ্যাঁ কিছু বললা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেটাবলিক রেট বাড়লে কি হবে, আমাদের নিউট্রিয়েন্ট যে পরিমাণ দরকার সেই পরিমাণ সাপ্লাই ঠিকভাবে ব্লাড দিতে পারবে না, বা ঠিকভাবে মেনটেন হবে না। আলটিমেটলি কি হয়, হার্ট ফেলিয়ার হয়, থাইরোটক্সিকোসিস। এছাড়া কি হবে, যে ধরো একটা পেশেন্টের বেরি বেরি রোগ আছে, নামটা শুনছো সম্ভবত, বেরি বেরি, ঠিক আছে? কি কারণে হয়, থায়ামিন ডেফিসিয়েন্সিতে হয়। তো থায়ামিন ডেফিসিয়েন্সি হলে হয় কি, আমাদের গ্লুকোজ গুলো পার্শিয়ালি ব্রেকডাউন হয়। তো এই ব্রেকডাউন হওয়ার কারণে সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো ল্যাকটিক অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে, এরা ভেসোডাইলেশন করে।
বেসো এগুলো আসলে জানিয়ে রাখো, বুঝছো? এগুলো তো ওরকম লাগবে না, ঠিক আছে? তাও একটু জানিয়ে রাখো, যেহেতু সামনে আসলে বলে দিচ্ছি। বেসো ডাইলেশন হয়, ঠিক আছে? বেসো ডাইলেশন হলে হয় কি, যে আমাদের ক্যাপিলারিতে যে রেসিস্ট্যান্স থাকার কথা সেটা ঠিকভাবে থাকে না। তো ক্যাপিলারিতে আমাদের অক্সিজেন বা নিউট্রিয়েন্ট গুলো তো এক্সচেঞ্জ হয়। তো যেহেতু বেসো ডাইলেশন হয়ে গেছে, ঠিকভাবে এক্সচেঞ্জ হচ্ছে না, পেরিফেরাল টিস্যু গুলো ঠিকভাবে অক্সিজেন নিউট্রিয়েন্ট পাচ্ছে না, আলটিমেটলি হার্ট ফেলিয়ার হচ্ছে। তো হাই আউটপুট হার্ট ফেলিয়ারের মনে রাখার একটা সহজ আছে, নিমোনিক আছে, ABCDE। এটা লিখে রাখো, ঠিক আছে? ABCDE। এ দ্বারা মনে রাখবা অ্যানিমিয়া, বি দ্বারা মনে রাখবা বেরি, সি দ্বারা মনে রাখবা সি দ্বারা আমার এখন মনে আসতেছে না, বুঝছো? এটা আমি যখন মনে থাকবে আমি গ্রুপে বলে দেবো। ডি দ্বারা মনে রাখবা ডিকম্পেনসেটেড শক, কারণ শকে কি হয়, বেসো ডাইলেশন হয়, ঠিক আছে? বেসো ডাইলেশন হলে কি হবে, বেসো ডাইলেশন হলে ওই যে বললাম যে পেরিফেরিতে ঠিকভাবে অক্সিজেন বা নিউট্রিয়েন্ট গুলো পাবে না। ই দ্বারা এন্ডোক্রাইন কজ মনে রাখবা। এন্ডোক্রাইন কজ কি বলছিলাম, থাইরয়েড, ঠিক আছে? সিটা আমার এখন মনে আসতেছে না, বুঝছো? এটা মনে আসলে আমি গ্রুপে বলে দেবো। হ্যাঁ, গেল বেরি এবার বেরিটা আরেকবার বলা যাবে? বেরিটা, আচ্ছা ঠিক আছে। বেরি কেন হয় বলো তো? ভিটামিন B1 ডেফিসিয়েন্সি। হ্যাঁ, ভিটামিন বি1 বা থায়ামিন ডেফিসিয়েন্সির কারণে। তো এই থায়ামিন ডেফিসিয়েন্সির কারণে আমাদের যে শরীর বডির যে গ্লুকোজটা আছে এটা পার্শিয়ালি ব্রেকডাউন হয়। তো এই গ্লুকোজ ব্রেকডাউন হওয়ার কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আলটিমেটলি কি হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। তো এই ল্যাকটিক অ্যাসিডোসিসের একটা ধর্ম আছে, এটা বেসো ডাইলেশন করে। তো যখন ক্যাপিলারিতে ভেসোডাইলেশনটা হবে, ক্যাপিলারিতে মূলত হয় কি, আমাদের ব্লাডটা কি করে, অক্সিজেন এবং নিউট্রিয়েন্টটা এক্সচেঞ্জ করে কোথায়, ক্যাপিলারিতে। তো কোনো কারণে যদি ভেসোডাইলেশন হয়, তখন তো এই ক্যাপিলারিতে যে রেসিস্ট্যান্সে থাকার কথা সেই রেসিস্ট্যান্সটা থাকতেছে না। তার মানে ব্লাডটা দ্রুত পাস করতেছে, সে আর ওই ঠিকভাবে অক্সিজেন আর নিউট্রিয়েন্টটা দিতে পারতেছে না। আলটিমেটলি কি হয়, আমাদের পেরিফেরিতে অক্সিজেন নিউট্রিয়েন্ট যাচ্ছে না, আলটিমেটলি হার্ট ফেলিয়ার হচ্ছে, বুঝছো? এরপর আসি আমরা লো আউটপুট হার্ট ফেলিয়ার। এটা কি, এটা তো আলটিমেটলি বোঝানো হয়ে গেছে যে কোনো কারণে যদি এমআই হলো, এমআই হলে কি হবে, সে ভেন্ট্রিকল ঠিকভাবে কন্ট্রাক্ট করতে পারবে না, ঠিকভাবে আউটপুট দিতে পারবে না। এতক্ষণ যেগুলো বুঝলাম ওগুলো হচ্ছে লো আউটপুট হার্ট ফেলিয়ার। তো আমরা অ্যাকিউট কোনিক বললাম, ডায়াস্টলিক সিস্টেমিক বললাম, লো আউটপুট হাই আউটপুট বললাম। এবার লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, আর এক ভাই ধরনের লো ক্লাসিফিকেশন করা আউটপুট যায়। কি উদাহরণ দিলেন? লো আউটপুট, হ্যাঁ। লো আউটপুট চিন্তা করো, লো আউটপুট কেন হইতে পারে? যে লো আউটপুট মানে কি, তোমার কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে, কোন কারণে কমতে পারে? যে এই এর আগে যে উদাহরণগুলো দিলাম, যে কোনো কারণে যদি এমআই হয়, অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস, এমআই, এসব ক্ষেত্রে লো আউটপুট। হাই আউটপুট গুলো এক্সেপশন দেখে এগুলো শেষে বলে দিলাম আমি, বুঝছো? এরপরে আমরা আসি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার এন্ড রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, আর শেষে আমরা বলবো বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিয়ার। এটাকে আমরা বোঝানোর জন্য হোয়াইট পেপার লাগবে, এটা অনেক কিছু বোঝার আছে। হুম। তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার কেন হতে পারে? ধরো কোনো কারণে এমআই হলো, ভেন্ট্রিকল ঠিকভাবে কন্ট্রাক্ট করতে পারতেছে না, তার মানে আউটপুট কমে যাচ্ছে, আমাদের হার্ট ফেলিয়ার হচ্ছে। অথবা অ্যাওর্টিক স্টেনোসিস হলো, সেক্ষেত্রেও তো ভেন্ট্রিকল ঠিকভাবে আউটপুট মেনটেন করতে পারবে না, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলো। অথবা কোনো কারণে মাইট্রাল স্টেনোসিস হলো, লেফট ভেন্ট্রিকুলার ঠিকভাবে ব্লাডই আসতেছে না, সে কি ব্লাড পাস করবে? বুঝতে পারতেছে? তার মানে আমরা এই পর্যন্ত বুঝছি যে এই যে কারণেই হোক, কোনো একটা কারণে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপর এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে কি কি সিমটম পাওয়া যায় এটা আমরা এখন জানবো, কারণ কি এটা তোমাদের প্রফে রিটেনে আসবে অথবা ভাইভে জিজ্ঞেস করবে, এটা অনেক ইম্পর্টেন্ট, অতএব একটু মনোযোগ দাও। তো যেহেতু লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়েছে, এখানে আস্তে আস্তে ব্লাড জমা হচ্ছে, এই ব্লাডটা তো সামনে দিয়ে যাইতে পারতেছে না, যে করে যতটুকু যাওয়ার কথা ততটুকু যাইতে পারতেছে না। তো এই ব্লাড গুলো কি করবে, আস্তে আস্তে এখানে বাড়তেছে। তো শেষ পর্যায়ে এরা কি করবে, এরা ব্যাক ফ্লো করবে। ব্যাক পালমোনারি করে, হ্যাঁ পালমোনারি হাইপারটেনশন করবে। হ্যাঁ, ওটা একটু পরে আমরা ওটা আসতেছি, দাঁড়াও। তো আমরা লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাচ্ছে, লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে। তার আগে আমাদের অনেক কিছু বোঝার আছে, ওই যে পালমোনারি
তো এখন ব্লাডটা কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে। তো লেফট অ্যাট্রিয়ামে তো একটা নির্দিষ্ট স্পেস আছে যে আমি এতটুকু ব্লাড রাখতে পারি। তো আস্তে আস্তে কি হবে, সেই স্পেসটাও সে কভার করে ফেলবে। তার মানে লেফট অ্যাট্রিয়ামটাও ইনলার্জ হবে না হাইপারট্রফি হবে। তো তখন কি হয়, এই লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড গুলো কোথায় যাবে? পালমোনারি ভেইনে যাবে। বুঝতে পারছো? পালমোনারি ভেইনে যাচ্ছে। ভাই তো আবার একটু এইখানে প্রথম থেকে বলেন। হ্যাঁ, ভাই আবার একটু প্রথম থেকে বলেন এলভিএফ। আচ্ছা, ঠিক আছে আমি বলতেছি। কোন কারণে লেফট ভাইয়া ভেন্ট্রিকুলার এটা একটু ফেলিওর, আবার প্রথম থেকে বলেন। ঠিক আছে বলতেছি দাঁড়াও। আমরা তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের অনেকগুলো কজ বলছি, যেমন ধরো এমআই বা এওরটিক স্টেনোসিস বা মাইট্রাল স্টেনোসিস, অনেকগুলো কজ বললাম। যে কোনো একটা কজের কারণে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলো। তো এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে আমরা কি কি সিমটম পাবো, সেই সিমটম গুলো বলতেছি। প্রথম কথা হচ্ছে, এই ব্লাড গুলো যেহেতু সামনে আর বেশি যাইতে পারতেছে না, ওরা আস্তে আস্তে ব্যাক ফ্লো করা শুরু করবে। তো ব্যাক ফ্লো করতে করতে কোথায় যাবে? ওরা লেফট অ্যাট্রিয়ামে যাবে। ঠিক আছে, লেফট অ্যাট্রিয়ামে এখন কিছু পরিমাণ, এখন আগে যে ব্লাড থাকতো তার চেয়ে এখন বেশি ব্লাড আছে। তো লেফট ভেন্ট্রিকল যতটুকু ব্লাড থাকার কথা তার সাথে এখন বেশি ব্লাড আছে, কারণ যেহেতু লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, সে তো আর ঠিকভাবে ব্লাড পাস করতে পারতেছে না। ঠিক আছে, তো লেফট অ্যাট্রিয়াম তো তার নির্দিষ্ট সময় সে ব্লাড দিবেই, ওই যে ডায়াস্টোলের সময় সে তো ব্লাড দেবেই। তো এখন চিন্তা করো, ধরো এটা কলসি, ঠিক আছে, এটা কলসি ধরো। তো খালি কলসিতে যখন আমরা পানি দেই, যখন পানি দিই তখন কিন্তু তেমন একটা শব্দ হয় না। কিন্তু তুমি দেখবা যে আধা কলসি ভরা যদি কোনো কলসিতে যদি তুমি পানি দাও, তখন দেখবে একটা শব্দ হয়। এটা কিরকম স্যালাড বা এরকম একটা শব্দ হয়। ঠিক আছে, তেমনি ভাবে যেহেতু লেফট ভেন্ট্রিকুলে এখন ব্লাড থাকতেছে, সেই অবস্থায় যখন লেফট এটিএম তাকে ব্লাড দিচ্ছে, তখন এই যে লেফট ভেন্ট্রিকুলার ব্লাডের উপর এটা ব্লাড পড়তেছে, এই কারণে শব্দ হয়, এক্সট্রা শব্দ হয়। এটাকে আমরা S3 বলি। একটু ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু বোঝার ব্যাপার অনেক কিছু। ঠিক আছে, গ্যালোপ্রিদম। হ্যাঁ, গ্যালোপ্রিদম। এটা আসলে ঘোড়ার খুরের শব্দের মধ্যে দেখা যায়, এই জন্য শোনা যায়, এই জন্য এটা আমরা কি গ্যালোপ্রিদম বলি। তো এই S3 টা কিন্তু আর্লি সাইন অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। এটা মনে রাখবা যে হোয়াট ইজ দ্য আর্লি সাইন অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর? S3। S3 টা বুঝছো কিনা? ভাই গ্যালপ রিদমটা কেন হচ্ছে? গ্যালোপ্রিদমটা কেন হচ্ছে? আমরা কি বলছি যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে হয় কি, যে লেফট ভেন্ট্রিকল তো আর তার ব্লাডটা সম্পূর্ণ পাস করতে পারতেছে না, কিছু ব্লাড তার এখানে থাকতেছে। তো এই ব্লাডের উপরে যখন লেফট এটিএম ব্লাডটা পাস করতেছে বা যখন ব্লাডটা ইনজেস্ট করে, তখন এই ব্লাডের উপরে যখন ব্লাডটা পড়ে তখন একটা শব্দ হয়, এরেট সাউন্ড হয়। এটাকে আমরা তো এরেট না, একটা শব্দ হয়, এটাকে আমরা S3 বলি। ঠিক আছে, বা থার্ড হার্ট সাউন্ড বলি। এবং এই সাউন্ডটা, শব্দটা ঘোড়া যখন চলাচল করে তখন খুরে একটা শব্দ হয়, সেরকম একটা শব্দের মতো হয়, এই জন্য এটাকে গ্যালোপ্রিদম বলে। এইখানে S4টাও একটু জানিয়ে রাখো। S4 জিনিসটা কি? ডায়াস্টোলিকের 5টা ফেজ থাকে, এটা আমরা সম্ভবত ফিজিওলজি পড়ছিলাম। প্রোটো ডায়াস্টোলিক ফেজ, র্যাপিড ফেজ, ঠিক আছে, স্লো ফেজ, এবং শেষে কি বলি, লেট কন্ট্রাকশন ফেজ। তো এই লেট কন্ট্রাকশন ফেজে কি হয়, লেফট মানে নরমালি কি হয়, যে লেফট এটিএম এর শেষের দিকে যতটুকু ব্লাড থাকে, তো লেট যে কন্ট্রাকশনটা করে তখন সম্পূর্ণ ব্লাডটা সে পাস করায়। এই লেট কন্ট্রাকশনের সময় একটা সাউন্ড হয়, এটাকে আমরা S4 বলি। এটা জানো, এটা লেফট, এটা তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর একটু কম পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা ভাইয়া অন্যদিকে S4টা একটু আরেকবার, কোনটা? S4টা S4, একটু আরেকবার হ্যাঁ বললে। শোনো, জি। ফিজিওলজিতে আমরা ডায়াস্টোলিকের 5টা ফেজ পড়ছিলাম, সবগুলো ফেজ অবশ্য আমার মনে নাই। প্রোটো ডায়াস্টোলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, তারপর র্যাপিড, সোলো, আর শেষে লেট লেট কন্ট্রাকশন একটা ফেজ থাকে, বা লেট রিল্যাক্সেশন এরকম একটা ফেজ থাকে। তো ওই সময় হয় কি, লেফট এটিএম এ যতটুকু ব্লাড থাকে, লেফট এটিএম তো ধরো লেফট এটিএম ডায়াস্টোল হচ্ছে, তার মানে কি ব্লাড গুলো লেফট ভেন্ট্রিকুলার দিকে যাচ্ছে। তো এই প্রথমের দিকে একটু বেশি দিলো, মানে যখন যাওয়া শুরু করলো শেষের দিকে তেমন একটা যাইতে চায় না, তখন লেফট এটিএম করে কি, শেষের দিকে একটা কন্ট্রাকশন করে সমস্ত ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলার দিয়ে দেয়। তো এই কন্ট্রাকশনের সময় একটা শব্দ হয়, এটাকে S4 বলি। ঠিক আছে, জি ভাইয়া। ভাইয়া আচ্ছা। এরপর কি নর্মাল হার্ট সাউন্ড থাকে না, সব এটা সময়? নর্মাল হার্ট সাউন্ড না, কারণ এটা সবসময় আমাদের পাওয়া যায় না। কখন পাওয়া যায়? যখন এখানে ব্লাড জমা আছে তখন। ঠিক আছে, সবসময় পাওয়া যায় না। তা ভাই আমরা কোন যতদূর পর্যন্ত বলছিলাম? হ্যাঁ বলো, ভাই কিছু বলবা? ভাই যতদূর জানি হচ্ছে S4 তো মানে অলওয়েজ প্যাথোলজিক্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অলওয়েজ প্যাথোলজিক্যাল। ভাইয়া আপনি এটা বলছিলেন যে এলবিএফ এর আর্লি সাইন অফ
মানে আর্লি সাইন বলছিলেন আর কি, মানে হ্যাঁ হ্যাঁ গ্যালোপ্রিদম, তারপর থেকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গ্যালোপিজম পর্যন্ত বলছিলাম। তো এখন আমরা এতটুকু বুঝতে পারতেছি যে লেফট এটিএমে ব্লাড বেশি জমা হচ্ছে, এটা তো বুঝতে পারতেছি। তো এই ব্লাড গুলো কোথায় যাবে? এই ব্লাড গুলো তখন লেফট ভেন্ট্রিকুলার দিতে পারতেছে না, কারণ এই বেচারা তো নিজেই তার ব্লাড ছাড়তে পারতেছে না, সে আর কত ব্লাড নিবে। তখন কি হবে? এই ব্লাড গুলো পালমোনারি ভেনের দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে? তো পালমোনারি ভেন কোথায় যাবে? লাংসে যাবে, লাংসে যাবে। তো তখন কি হয়? পালমোনারি কনজেশন হয়। পালমোনারি কনজেশন মানে কি? কনজেশন মানে হচ্ছে কোথাও ব্লাডটা বেশি জমা হওয়া, এটাকে আমরা কনজেশন বলি। তার মানে পালমোনারি এখন কনজেশন হচ্ছে, ঠিক আছে? তো লাংসে গেল, লাংসে গেলে কি হয় যে এই যে ব্লাড গুলো আছে এখান থেকে ফ্লুইড শিফট হয়। কোথায় শিফট হয়? এট ফার্স্ট হয় ইন্টারস্টিশিয়াল স্পেসে। আমরা কি জানি যে ধরো ব্রঙ্কাস, সেখান থেকে পরে এখানে কি হয়? অ্যালভিওলাই হয়, এই তো। এবং এর পাশে পাশে থাকে ইন্টারস্টিয়াম। তো যখন এই পালমোনারি কনজেশন হয় তখন কি হয়? এখান থেকে ফ্লুইড শিফট হয়। কেন? কারণ কনজেশন হওয়ার কারণে ওইখানে একটা প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে যে আমাদের যে ব্লাডের ভেসেল গুলো থাকে এগুলো এন্ডোথেলিয়ামটা গ্যাপটা বৃদ্ধি পায়, তখন এখান থেকে ফ্লুইড শিফট হয়। তো এই ফ্লুইড গুলো এট ফার্স্ট কোথায় আসে? ইন্টারস্টিশিয়ামে আসে। এই জিনিসটা আমরা এক্সরেতে বুঝতে পারি। আমরা দেখবা যে যখন এক্সরে করি তখন একটা শব্দ শুনতে পারো যে কার্লিস বি লাইন বা সেপ্টাল, এরকম একটা শব্দ শুনছো কখনো? দেখ আমরা যখন এক্সরে দেখবো তখন দেখবা এই কার্লিস বি লাইনটা হচ্ছে ইন্টারস্টিশিয়ামে যে ফ্লুইডটা জমা হয় এইটা। তো এরপর কি হয়? অ্যালভিওলাইতে ফ্লুইড জমা হয়, অ্যালভিওলাইতে ফ্লুইড জমা হয়। তো যখন অ্যালভিওলাইতে ফ্লুইড জমা হবে তখন কি হবে? আমাদের ডিসপনিয়া হবে, কারণ এখন তো আর ঠিকভাবে রেসপিরেশনটা মেনটেন হচ্ছে না। তার মানে কি হবে? আমাদের শ্বাসকষ্ট হবে। তো আমরা গ্যালোপ্রিদম পেলাম, পালমোনারি কনজেশন পেলাম, আমরা এখানে কি পেলাম? ডিসপনিয়া পেলাম। তো এই ফ্লুইড গুলো পরবর্তীতে যখন ব্রঙ্কাসকে ইরিটেট করবে, আমরা জানি ব্রঙ্কাস কিন্তু খুব সেনসিটিভ জায়গা, ঠিক আছে? তো যখন তারা ইরিটেট করবে তখন কাশি হবে, তার মানে কফ, কফ পাবো। তো এই যে পালমোনারি ক্যাপিলারি গুলো এগুলো কিন্তু অনেক কি বলবো যে আহ, একেবারে পাতলা, ঠিক আছে? তো এরা যখন একটু বেশি প্রেসার হয় তখন এই ক্যাপিলারি গুলো ব্রেক ডাউন হয় বা ফ্র্যাজাইল হয়ে যায়, তখন এখান থেকে ব্লাড গুলো বের হয়। এই ব্লাড গুলো আমরা হেমোপ্রেসিস আকারে পাই, বুঝতে পারছো? হেমোপ্রেসিস আকারে পাই। এবং এখানে আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলাইতে কিন্তু ম্যাক্রোফেজ থাকে। তো এই ম্যাক্রোফেজ গুলো কি করবে? এই যে আরবিসি গুলো এগুলোকে তারা ইনগাল্প করবে, এবং যখন আমাদের অ্যালভিওলার ম্যাক্রোফেজটা এই আরবিসি ইনগাল্প করে তখন আমরা সেটাকে বলি হেমোসয়েড্রিন ল্যারেন ম্যাক্রোফেজ। এটা আমরা এটা তোমরা এখন মানে তোমার প্যাথোলজিতে পড়ছো না, হেমোসয়েড্রিন ল্যারেন ম্যাক্রোফেজ? জি ভাইয়া। হার্ট ফেলিওর সেল, হার্ট ফেলিওর হ্যাঁ সেল। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সেটা, যে যখন পালমোনারি ক্যাপিলারি গুলো ফ্র্যাজাইল হয়ে যায় তখন সেখান থেকে যে আরবিসি গুলো বের হয় এগুলো হেমোপ্রেসিস আকারে বের হয়, কিছু অ্যালভিওলার ম্যাক্রোফেজ ইনগাল্প করে। এটাকে আমরা হেমোসয়েড্রিন ল্যারেন ম্যাক্রোফেজ বলি, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। জি ভাই। তাহলে আমরা কি কি সিমটম পাইলাম? এট ফার্স্ট গ্যালোপ্রিদম পেলাম, পালমোনারি কনজেশন পেলাম, ডিসনিয়া পেলাম, কফ পেলাম, হেমোপ্রেসিস পেলাম, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস বোঝা আছে, সেটা হচ্ছে ধরো আমাদের লাংস, ঠিক আছে? এবং এখানে এসে পানি জমা হয়েছে, পানি জমা হয়েছে। তো যখন তুমি বসা থাকো বা দাঁড়ানো থাকো তখন কিন্তু পানিটা বেজে থাকে, বেজাল এরিয়ায় থাকে, ঠিক আছে? যখন একটা মানুষ শুয়ে পড়ে তখন কিন্তু পানিটার বেজাল এরিয়ায় থাকে না, তখন কিন্তু পানিটা সমস্ত লাংসে জুড়ে থাকে। এই কারণে এইসব পেশেন্টদের যখন সে শুয়ে থাকে তখন কিন্তু তার শ্বাসকষ্ট হয়। এটাকে আমরা অর্থোপনিয়া বলি, বুঝতে পারছো? অর্থোপনিয়া কি বলি? যে নর্মালি যখন সে দাঁড়ানো বা বসা অবস্থায় থাকে তখন কিন্তু তার পুরো লাং এফেক্ট হয় না, মেইনলি বেজাল এরিয়ায় বেশি পানি থাকে, উপরটা মোটামুটি ভালো থাকে, যেটা দিয়ে সে মোটামুটি শ্বাস নিতে পারে। কিন্তু যখন সে শুয়ে থাকে তখন কিন্তু এই পানিগুলো গ্র্যাভিটির কারণে সমস্ত লাংসটাকে ইনভলভ করে, তখন তার শ্বাসকষ্ট হয়। এটাকে আমরা অর্থোপনিয়া বলি। এখন এর সাথে আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে পারক্সিমাল নক্সটার্নাল ডিসনিয়া। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যখন একটা মানুষের শুয়ে থাকে তখন কিন্তু তার ভেনাস রিটার্ন বেশি হয়। তো যদি ভেনাস রিটার্ন বেশি হয়, ভেনাস রিটার্ন বেশি হওয়া মানে কি? তার রাইট হার্টে ব্লাড বেশি আসতেছে, এই ব্লাড গুলো রাইট ভেন্ট্রিকুলে যাবে, সেখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে কই যাবে? লাংসে যাবে। তার মানে লাংসে আগে থেকে পানি জমা আছে। এখন যেহেতু সে শুয়ে থাকার কারণে তার ভেনাস রিটার্ন বেশি হচ্ছে, তার ব্লাড গুলো বেশি আসতেছে লাংসে, এখান থেকে বেশি ফ্লুইড জমা হবে। এই কারণে
মানুষ ঘুমানো অবস্থায় তার কিন্তু paroxysmal nocturnal dyspnea হয়, যেসব হার্ট ফেলিওর পেশেন্টদের। আলাদা করতে পারতেছো কিনা, একটা অর্থোপনিয়া, একটা হচ্ছে paroxysmal nocturnal dyspnea। ডিসনিয়া, এই শব্দ দুটো আলাদা করতে পারতেছো কিনা? ভাইয়া এটা একটু আবার বলেন। ডিসনিয়া কি শোয়ার সাথে সাথে হবে ব্রেথলেসনেস, আর প্যারাক্সিসমল নক্সিমাল ডিসনিয়া কি মানে অনেকক্ষণ শুয়ে থাকলে হবে এরকম? হ্যাঁ, এরকম ভাইয়া এরকম দুটো সেমই মনে হচ্ছে। সেম মনে হচ্ছে। আচ্ছা আমি হ্যাঁ। বলতেছি শোনো, অর্থোপনিয়া, paroxysmal nocturnal dyspnea দুইটাই শ্বাসকষ্ট হয়। একটা হচ্ছে সে যখন শুবে তখন তার লাংসের যে ভালো জায়গাটা ছিল, মানে উপরে যেটা ভালো জায়গা ছিল সেখানেও ফ্লুইডে যে যাওয়ার কারণে তার সাথে সাথে তার শ্বাসকষ্ট হচ্ছে, এটা হচ্ছে অর্থোপনিয়া। আর একটা হচ্ছে paroxysmal nocturnal dyspnea। কি বললাম, যে পেশেন্ট যখন শুয়ে থাকে তখন কিন্তু তার ভেনাস রিটেনটা বেশি হয়। তো যদি ভেনাস রিটেন বেশি হয় তার মানে কি তার রাইট হার্টে ব্লাড বেশি আসতেছে, এই ব্লাড গুলো রাইট ভেন্ট্রিকুলে যাবে, সেখান থেকে তার পালমোনারি আর্টারি দিয়ে তার লাংসে যাবে। এখন তার তো পালমোনারি ক্যাপিলারিটা ফ্র্যাজাইল, সেখান থেকে বেশি বেশি ফ্লুইড গুলো তার লাংসে যাবে। তো এইটা হইতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, বা এরকম সময় লাগে, বা ঘুমের মধ্যে হয়, ঠিক আছে। তো তার আগে থেকেই পানি আছে, পানি বা ফ্লুইড জমা আছে। এখন যেহেতু বেশি বেশি ব্লাড আসতেছে সেখান থেকে বেশি বেশি ফ্লুইড জমা হবে, আলটিমেটলি তার বেশি লাংস ইনভলভ করবে, আলটিমেটলি শ্বাসকষ্ট হবে। এবার বুঝতে পারছো? ভাইয়া দুইটা তো আর তাহলে দুইটার দুইটা মধ্যে হার্ট ডিফারেন্স ফেলিওরের ফিচার, একটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ফিচার তাহলে অর্থোপনিয়া, আর হুম, paroxysmal nocturnal অর্থো নকশনাল শোনো, ওটা যে হচ্ছে ওইটা হচ্ছে রাইট অর্থোপনিয়া, ভেন্ট্রিকুলার ফেলিওর। হ্যাঁ এটা মেইনলি রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার পাওয়া যায়। দুইটাই হার্ট ফেলিয়ারের ফিচার, ঠিক আছে। তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের ফিচার হচ্ছে মেইনলি অর্থোপনিয়া, ঠিক আছে। আর paroxysmal nocturnal dyspnea যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারই হবে এমন না, এটা রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়, ওটা অন্য কারণে হতে পারে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আমাদের সিমটম মোটামুটি অনেকগুলোই হলো, এরপর অনেক সিমটম বাকি আছে। আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার মোটামুটি সিমটম শেষ, এবার আছে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। ভাই এদের হচ্ছে এখানে দুই ক্ষেত্রে মানে ফ্লুইডটা কোথায় জমা আছে, লাংসের মধ্যে নাকি ক্যাপিলারিতে? কোথায় জমা হচ্ছে সেটা, হ্যাঁ। এটা ক্যাপিলারিতে জমা হবে কেন? কারণ পালমোনারি ক্যাপিলারিটা ফ্র্যাজাইল হওয়ার কারণেই তো ফ্লুইডটা জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? এট ফার্স্ট হচ্ছে ইন্টারস্টিশিয়ামে, তবে যখন ইন্টারস্টিশিয়াম ভরে যায় তখন অ্যালভিওলাতে জমা হবে, অ্যালভিওলে ভরে গেলে সেখান থেকে ব্রঙ্কাসে যাবে, বুঝছো? এটা ডিপেন্ড করে কতটুকু ফ্লুইড জমা হচ্ছে তার উপর। আচ্ছা। আচ্ছা ভাইয়া এইখানে ওই যে আরো, হ্যাঁ লেফট হার্ট বলো। ফেলিওর একটা ইয়া ছিল, টার্ম পড়েছিলাম যে বাইলেটারাল বেজাল ক্রেপিটেশন, ওটা হ্যাঁ, কখন? এখানে এখানে দুইটা টার্ম একটু স্কেপ হয়ে গেছে, সেটা আমি বলে দিচ্ছি তার আরো দুইটা টার্ম স্কেপ হচ্ছে। একটা হচ্ছে যে এ তোমাদের ব্রঙ্কাস, ঠিক আছে। যেহেতু এখন ফ্লুইডটি এসে ব্রঙ্কাসকে ইরিটেট করতেছে, এখানে ইনফ্লামেশন হয়, তার মানে ব্রঙ্কাসটা ন্যারো হচ্ছে। এই ন্যারো ব্রঙ্কাস থেকে যখন আমরা এক্সপ্লোশন করি তখন এই বায়ুটা যখন যায় বা এয়ারটা যখন যায়, এই ন্যারো ব্রঙ্কাস থেকে যাওয়ার সময় একটা শব্দ করে এরা, এটাকে আমরা এক্সপিরেটরি হুইজ বলি। তুমি দেখবা বাঁশিতে ওই যে বাঁশের ভিতরে কিন্তু ন্যারো জায়গার কারণে ওইখান থেকে যখন বাতাসটা যায় তখন কিন্তু সাউন্ডটা হয়। তেমনি ভাবে যখন ব্রঙ্কাসটা ইনফ্লামেশনের কারণে এখানে ন্যারোইং হয়ে যাচ্ছে, তখন আমরা যখন এক্সপিরেশনের সময় বাতাসটা এক্সপায়ার করি তখন একটা শব্দ হয়, এটাকে আমরা এক্সপিরেটরি হুইজ বলি, ঠিক আছে। আর ওই যে বললো না বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন, এটা কিভাবে পাওয়া যায় সেটা দেখাচ্ছি দাঁড়াও। এই তো আমাদের অ্যালভিওলাই, ঠিক আছে। আমাদের অ্যালভিওলাই এখন কি আছে, ফ্লুইড জমা আছে। তো অ্যালভিওলাইটা মানে কি, এখানে এসে এয়ার জমা হয় এবং এখানেই মূলত গ্যাস এক্সচেঞ্জ হয়। তো গ্যাস এক্সচেঞ্জ হওয়ার জন্য তো অ্যালভিওলাইটা খুলতে হবে, ধরো এটা অ্যালভিওলাই, এটা খুলে এখান থেকে গ্যাস বের করবে, আবার এখানে আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে গ্যাসটা দিবে, এই খুলবে যে। এখন ধরো এই আমাদের অ্যালভিওলাই, চারপাশে তার ফ্লুইড জমা আছে, সে যখন খুলবে এই ফ্লুইডের এগেইনস্টে যখন খুলতে যাবে তখন একটা শব্দ হয়, বুঝতে পারছো? এইটাকে আমরা বেজাল ক্রিপিটেশন বলি। নর্মালি আমাদের অ্যালভিওলাইতে তো চারপাশে কোনো ফ্লুইড থাকে না, সে ইচ্ছা মতো খোলে, ইচ্ছা মতো বন্ধ হয়, সে ইচ্ছা মতো গ্যাস এক্সচেঞ্জ করতে পারে। কিন্তু যখন একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার হয় তখন তো অ্যালভিওলার চারপাশে ফ্লুইড জমা থাকে। তো এই ফ্লুইড জমার এগেইনস্টে যখন সে তার অ্যালভিওলা খোলার চেষ্টা করে বা বন্ধ হওয়ার চেষ্টা করে তখন একটা শব্দ হয়, এটাকে আমরা বেজাল ক্রিপিটেশন বলি। বুঝতে পারছো কিনা? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো লেফট হার্ট ফেলিয়ারের সিমটম কেউ বলতে পারবা, দেখি কার কয়টা মনে আছে? সময় তো অনেক হয়ে যাচ্ছে। ভাইয়া গ্যালোপ্রিদম ছিল, ডিসনিয়া, পালমোনারি কনজেশন ছিল, হুম, কফ হবে, হেমোপটাইসিস হবে, দেন হুম। হচ্ছে অর্থোপনিয়া এন্ড হচ্ছে প্যারাক্সিসমল নকটার্নাল ডিসপ্লে।
হ্যাঁ, তোমরা খাতায় এই ছবিটা আঁকার চেষ্টা করবা। ছবিটা আঁকার চেষ্টা করলে হবে কি যে এই সিমটম গুলো সবসময় মনে থাকবে। কারণ তুমি সিমটম মুখস্থ করে রাখতে পারবে না, তুমি যদি ছবি তোমার কাছে মনে থাকে তাহলে তোমার সিমটম গুলো ইজি হবে। তো লেফট ভেন্ট্রিকুলার শেষ, এবার রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর দেখবো আমরা। আমরা কোন পর্যন্ত আসছিলাম? লাংসে কনজেশন হয়েছে। তো এই পাশে কি আছে? এই পাশে আমাদের রাইট এট্রিয়াম আছে, রাইট ভেন্ট্রিকল আছে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে আসে এবং এখানে ক্যাপিলারি। ঠিক আছে? তো এই পালমোনারি কনজেশন যখন দীর্ঘদিন হয় তখন এইখানে ন্যারোইং হয়ে যায়। ঠিক আছে? কারণ এখানে রিপিটেড ফ্র্যাজাইল হচ্ছে, আবার আমাদের নরমাল মেকানিজমের মাধ্যমে সেটা ভালো হচ্ছে, আবার ফ্র্যাজাইল হচ্ছে, আলটিমেটলি এখানে ফাইব্রোসিস হয় এবং এই জায়গাটা ন্যারোইং হয়ে যায়, যেটাকে আমরা পালমোনারি হাইপারটেনশন বলি। বুঝতে পারছো? তার মানে পালমোনারি হাইপারটেনশন হলো। তো রাইট ভেন্ট্রিকুলার কাজ কি? সে এই পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটা পাঠাবে। যখন পালমোনারি হাইপারটেনশন হয় তখন কিন্তু সে ব্লাডটা ঠিকভাবে পাঠাইতে পারতেছে না, তার মানে তার ব্লাড গুলো এখানে আস্তে আস্তে জমা হচ্ছে, এখানে আস্তে আস্তে ব্লাড গুলো জমা হচ্ছে। তার মানে রাইট ভেন্ট্রিকল তার কাজটা কিন্তু ঠিকভাবে করতে পারতেছে না। তো এই ব্লাড গুলো কি করবে? সে রাইট এট্রিয়ামে দেবে। এই জিনিসটাকে আমরা রাইট হার্ট ফেলিওর বলি। তো রাইট হার্ট ফেলিওর কজ গুলো কিভাবে মনে রাখবা? প্রথম কথা হচ্ছে রাইট হার্ট ফেলিওরটা লেফট হার্ট ফেলিওরের কারণে হতে পারে, এখানে এই কনজেশন এত কিছুর কারণে হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কোনো কারণে লাংসে সমস্যা থাকে, ধরো লাংসে ফাইব্রোসিস আছে, কনজেনিটাল ফাইব্রোসিস হতে পারে, যেমন সিস্টিক ফাইব্রোসিস বা এই জাতীয় কোনো ফাইব্রোসিস জাতীয় কোনো কজ আছে, বা লাংসে কোনো অ্যাবনর্মালিটি আছে যেই কারণে রাইট হার্টটা ঠিকভাবে ব্লাডটা পাস করতে পারতেছে না, সেই কারণেও রাইট হার্ট ফেলিওর হতে পারে। তো এইখানে মনে রাখার বিষয় হচ্ছে এটা, যদি রাইট হার্ট ফেলিওরটা লাং কজের কারণে হয় সেটাকে আমরা কোর পালমোনারি বলি, যেটা আমরা সিওপিডি তে পেয়ে থাকি। সিওপিডি কি? অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেখানে অবস্ট্রাকশন হয়, এই অবস্ট্রাকশনের কারণে রাইট হার্ট ফেলিওরটা, রাইট হার্ট ঠিকভাবে ব্লাড পাস করতে পারে না। ঠিক আছে? আলটিমেটলি রাইট হার্ট ফেলিওর হয়। সো কোর পালমোনারি জিনিসটা আমরা কি বললাম? যে রাইট হার্ট ফেলিওরটা যদি কোনো লাং কজের কারণে হয় সেটাকে আমরা কোর পালমোনারি বলি। বোঝা গেল কিনা? জি ভাইয়া। আচ্ছা, তার মানে রাইট হার্ট ফেলিওরের কজ আপাতত আমি দুই ধরনের ভাগ করছি। একটা হচ্ছে হার্ট কজ, যেমন লেফট হার্ট ফেলিওরের কারণে হয়, আর হচ্ছে লাংস কজ, যেমন এই পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি হাইপারটেনশন, তারপর সিওপিডি, এই জাতীয় কজ গুলো। ঠিক আছে? তার মানে রাইট হার্ট ফেলিওরের কজ শেষ। এবার রাইট হার্ট ফেলিওরের কি সিমটম পাওয়া যায় সেটা দেখো। রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম। তো রাইট ভেন্ট্রিকল যেহেতু রাইট হার্ট ফেলিওর হয়েছে, তার মানে কি রাইট ভেন্ট্রিকল আস্তে আস্তে ব্লাড জমা হচ্ছে, সে তো আর ব্লাড সামনে পাস করতে পারতেছে না, ব্লাড জমা হচ্ছে, এই ব্লাড গুলো কই যাবে? রাইট অ্যাট্রিয়ামে যাবে। ঠিক আছে? তো রাইট অ্যাট্রিয়ামে তো একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি এতটুকু ব্লাড রাখতে পারবো, তার চেয়ে ব্লাড তো বেশি রাখতে পারবো না, তখন কি হবে? রাইট অ্যাট্রিয়ামটা ইনলার্জমেন্ট হবে, হাইপারট্রফি হবে। তো তারপর রক্ষা হয় না, তখন কি হয়? এই রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড গুলো আরো ব্যাকফ্লো করে। তো রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কই যেতে পারে? রাইট অ্যাট্রিয়ামে ব্লাড দেয় কে? নিচ থেকে দেয় ইনফেরিয়র ভেনা কাভা, আর উপর থেকে কে দেয়? সুপিরিয়র ভেনা কাভা। এটা উপরে আঁকা উচিত ছিল, কিন্তু আমার স্পেস নাই দেখে আমি এই সোজাসুজি আঁকলাম। ঠিক আছে? তো এই রাইট এটিএম থেকে ব্লাড গুলো সুপিরিয়র ভেনা কাভায় যাবে, আর এদিকে নিচে ইনফেরিয়র ভেনা কাভায় যাবে। সুপিরিয়র ভেনা কাভা থেকে ইন্টারনাল জুগুলার ভেইন বা এই জাতীয় যায়। তো সেখান থেকে কি হবে? রেস্ট জুগুলার ভেনাস প্রেসার। তো রাইট হার্ট ফেলিওরে কেন রেস্ট জুগুলার ভেনাস প্রেসার হয় বুঝতে পারছো? কারণ রাইট এটিএম থেকে ব্লাড গুলো ব্যাক ফ্লো হচ্ছে, যখন সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যাচ্ছে তখন রেস্ট জুগুলার ভেনাস প্রেসার পাচ্ছি আমরা। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার ইনফেরিয়র ভেনা কাভার দিকে আসো। ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড গুলো নিচে যাচ্ছে। তো আমরা তো জানি ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে এই নিচের সকল ব্লাড গুলো আসলে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে উপরে আসে। তো এক ফার্স্ট আমরা লিভারের কথা চিন্তা করি, এটা আমাদের লিভার। ঠিক আছে? লিভারে কি হয়? হেপাটিক আর্টারি এন্ড পোর্টাল ভেইন দিয়ে লিভারে ব্লাড গুলো আসে, এবং সেখান থেকে হেপাটিক ভেইন দিয়ে এই ব্লাড গুলো ইনফেরিয়র ভেনা কাভার সাথে সংযুক্ত হয়। তো যেহেতু ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড গুলো ব্যাক পাস করতেছে, তার মানে হেপাটিক ভেইন দিয়ে তো ব্লাড গুলো আসতে পারবে না, তার মানে এখানে হেপাটিক কনজেশন হয়, কারণ এখন তো আর হেপাটিক ভেইনটা ঠিকভাবে তার ব্লাডটা দিতে পারতেছে না ইনফেরিয়র ভেনা কাভায়, তার মানে এখানে হেপাটিক কনজেশন হয়। এই কারণে হেপাটোমেগালি হয়, কারণ লিভারের ভিতরে ব্লাড জমা হচ্ছে, তার মানে হেপাটোমেগালি হচ্ছে। এবং এই হেপাটোমেগালিটা এত দ্রুত হয় যে এর বাইরে একটা ক্যাপসুল থাকে, এবং এই ক্যাপসুলটা কিন্তু পেইন সেনসিটিভ। তো এত দ্রুত হয় যে এই ক্যাপসুলটাকে যখন সে টাচ করে তখন
পেইন পাওয়া যায়। এই কারণে দেখবা যে রাইট হার্ট ফেলিওর কিন্তু টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যায়। এটা কিন্তু রাইট হার্ট ফেলিওর ফিচার, যে টেন্ডার হেপাটোমেগালি। কারণ যেহেতু ইনফ্লুয়েন্সা ভেনা কাভায় ব্লাডটা দিতে পারতেছে না, তার মানে ব্লাড গুলো হেপাটিক ভেইনে জমা হচ্ছে, হেপাটিক ভেইন কনজেশন হচ্ছে এবং হেপাটোমেগালি হচ্ছে। এটা এত দ্রুত হয় যে এটা ক্যাপসুলকে ইনভলভ করে, তখন টেন্ডার হেপাটোমেগালি হয়। ঠিক আছে? তো এই যে পোর্টাল ভেনটা, এই যে লিভার, এখানে পোর্টাল ভেন, পোর্টাল ভেনে ব্লাড আসে কোথা থেকে? স্প্লিন থেকে আসে, এখান থেকে ধরো সুপার মেজেন্টারিক ভেসেল থেকে আসে। সেটা কোথা থেকে? যে আমাদের যে স্টোমা এইসব জাতীয় থেকে আসে। তো যেহেতু ব্যাকফ্লো হচ্ছে ব্লাড গুলো, এই ব্লাড গুলো ব্যাকফ্লো হওয়ার কারণে কি হবে? স্প্লিনোমেগালি হবে। এখানে কি হবে? জিআইটি চারপাশে ব্লাড ফ্লুইড জমা হবে। যখন জিআইটি চারপাশে ফ্লুইড জমা হয়, তখন যে জিআইটি ঠিকভাবে অ্যাবজর্পশন করতে পারে না, ম্যাল অ্যাবজর্পশন হয়। তো হার্ট ফেলিওর পেশেন্টদের কয়েক বছর পর, ধরো 2 থেকে 3 বছর পর কার্ডিয়াক ক্যাকেক্সিয়া পাওয়া যায়। একটা শব্দ আছে কার্ডিয়াক ক্যাকেক্সিয়া। এই কার্ডিয়াক ক্যাকেক্সিয়ার অন্যতম একটা কজ হচ্ছে এই ম্যাল অ্যাবজর্পশন। আরো দুইটা কজ আছে, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, এইসব পেশেন্ট ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, আবার কার্ডিয়াক আউটপুট ঠিকভাবে মেনটেন হয় না, এই কারণে নিউট্রিয়েন্ট গুলো পেরিফেরাল টিস্যুতে যায় না। এই যে 3-4টা কজ আছে যার কারণে ক্যাকেক্সিয়া হয়। ঠিক আছে? এরপরে আসি আমরা ইডিমা। ইডিমা কেন হয়? কারণ আমাদের লোয়ার হাফ বা লোয়ার লিম্ব থেকে ব্লাড গুলো ইনফ্রাভেনাল কাভায় দিয়ে তো উপরে যায়, যেহেতু ইনফ্রাভেনাল কাভা গুলো থেকে ব্লাড ব্যাক ফ্লো হচ্ছে, তার মানে লোয়ার লিম্ব থেকেও তো ব্লাড গুলো আসতে পারতেছে না, তার মানে লোয়ার লিম্বের ব্লাড গুলো সেখান থেকে শিফট হবে, শিফট হয়ে ডিপেন্ডেন্ট পার্টে ওগুলো জমা হয়। ভেনাসিটন ডিপেন্ডেন্ট কমে যায়। হ্যাঁ ভাই ভেনাসিটন কি কমে যায় না খেতে? হ্যাঁ হ্যাঁ, কমে যায়, অবশ্যই কমে যাবে, কেন কমবে না? কারণ ভেনাসিটন মানে কি, যে তোমার ভেনা কাভা দিয়ে ব্লাড গুলো রাইট সাইডে আসতেছে, কিন্তু এখন তো আর আসতে পারতেছে না, কারণ এখন তো রাইট এটিএম নিজেই ব্লাড গুলো ভেনা কাভায় দিয়ে দিচ্ছে। বুঝছো? তার মানে আমাদের জি ভাই। ভেনাসিটন কম হচ্ছে, এই লোয়ার লিম্বে ফ্লুইড জমা হচ্ছে, সেখান থেকে ধরো আমাদের এটা লোয়ার লিম্ব আঁকি দাঁড়ো, এই ধরো আমাদের লোয়ার লিম্ব, ঠিক আছে? তো এখান থেকে তো ব্লাড গুলো উপরে যাওয়ার কথা, এখন তো যাইতে পারতেছে না। তো এই আলটিমেটলি এখানে যেহেতু ব্লাড জমা হচ্ছে, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যায়, তখন কি হয়? এখান থেকে এই ফ্লুইড গুলো শিফট করে, আলটিমেটলি ইডিমা হয়। এবং এই ইডিমাটা কি ধরনের ইডিমা? পিটিং নন পিটিং ইডিমা। পিটিং পিটিং ইডিমা। কেন পিটিং পিটিং ইডিমা? কারণ এখানে শুধুমাত্র ফ্লুইড যাইতেছে, এখানে কিন্তু কোনো প্রোটিন যাইতেছে না, কারণ এখানে ফ্লুইডটা বাড়তেছে। যেহেতু শুধু ফ্লুইড যাচ্ছে, তার মানে তুমি চাপ দিলে সেখানে টাইপে যাবে, আবার যখন তুমি সরাই নেবে তখন আস্তে আস্তে উঠে যাবে। পিটিং ইডিমা হচ্ছে। তাহলে পিটিং শব্দটা মনে রাখবা। আরটা মনে রাখবা ডিপেন্ডেন্ট ইডিমা। ডিপেন্ডেন্ট ইডিমা কি? যখন দাঁড়িয়ে থাকবে তখন নিচে হবে, লোয়ার লিম্বে হবে, আর যখন তুমি শুয়ে থাকবা তখন স্যাক্রামে হবে, মানে ডিপেন্ডেন্ট পার্টি হবে। তার মানে ইডিমার ক্ষেত্রে যে শব্দ দুটো মনে রাখবা, এটা হচ্ছে পিটিং আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। লিভারের ক্ষেত্রে কি বলছি? এখানে হেপাটিক কনজেশন হওয়ার কারণে টেন্ডার হেপাটোমেগালি হয়, সেখান থেকে জিআইটি চারপাশে ফ্লুইড জমার কারণে ম্যালাবজর্পশন হয়, আলটিমেটলি কার্ডিয়াক ক্যাকেসিয়া হয়। তো রাইট হার্ট ফেলিওর তাহলে কি কি সিম্পটম বললাম? এট ফার্স্ট বলছি রেজ জুগুলার ভেনাস প্রেসার, তারপর কি বলছি? যে টেন্ডার হেপাটোমেগালি, এবং এখানে এখানে শোনো অ্যাসাইটিস হয় কি কারণে? এই যে এখানে স্প্লানিক ভেসোডাইলেশন, এখানে অ্যাসাইটিস 2-3টা কারণে হয়। একটা হচ্ছে যে যেহেতু লিভার থেকে লিভারে ফ্লুইড বেশি আসতেছে, সেখান থেকে কিছু ফ্লুইড শিফট করে, আবার এখানে মাঝে মাঝে স্প্লানিক ভেসোডাইলেশন হয়, সেক্ষেত্রে অ্যাসাইটিস হতে পারে। তার মানে আমরা কি কি পাচ্ছি? রেস্ট জুগুলার ভেনাস প্রেসার, টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস এন্ড ইডিমা। বুঝতে পারছো? ভাই অ্যাসাইটিসটা কেন হচ্ছে এটা একবার একটু বলবেন? অ্যাসাইটিসটা কেন হচ্ছে? এখানে এই হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে অ্যাসাইটিসের 4 থেকে 5টা কজ আছে। ঠিক আছে? প্রথম কজ হচ্ছে যে অ্যাসাইটিস কজ গুলো আমি তোমায় বলতেছি। প্রথম কথা হচ্ছে এখানে হেপাটিক কনজেশন হচ্ছে, তার মানে এখানে ফ্লুইড বেশি আছে, সেখান থেকে কিছু ফ্লুইড শিফট করে, এটা আমরা পেরিটোনিয়াল শিফটিং বলি। প্রথম কজ। দ্বিতীয় কজটা এখন পর্যন্ত আমি আলোচনা করি না, সেটা আমি পরে আলোচনা করবো, তাও আমি বলে রাখতেছি যে যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তার মানে রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আর রেনাল ব্লাড ফ্লো কমলে সেখান থেকে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়। এটা আমি পরে বলতেছি, দাঁড়াও, ঠিক আছে, একটু পরে বলতেছি। মানে অ্যাসাইটিসটা কেন হয় একটা কথা আপাতত জানো, আর একটা কথা আমি একটু পরে বলতেছি, যখন আমি নিউরো হিউমারাল মেকানিজমটা বলবো তখন। ঠিক আছে? জি ভাইয়া। তো আমরা রাইট হার্ট ফেলিওরে কিন্তু সিস্টেমিক কনজেশন পাইছি, সিস্টেমিক কনজেশন। আর লেফট হার্ট ফেলিওরে কি পাইছি আমরা? পালমোনারি কনজেশন। পালমোনারি কনজেশন। যদি বাইভেন্ট্রিকুলার ফেলিওর হয় সেখানে কিন্তু সিস্টেমিক এন্ড পালমোনারি দুইটা কনজেশনই হয়। এই জন্য বাইভেন্ট্রিকুলার ফেলিওরকে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলে। বুঝতে পারছো কেন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলে? কারণ তার টোটাল সমস্ত বডিতে কনজেশন হয়ে গেছে।
এরপর আমরা একটু কিন্তু বইতে ভাইয়া আসি। সিসিএফ হ্যাঁ বলো বলতে তো আমরা রাইট হার্ট ফেলিওর কি বুঝতাম, কোনটা। মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরকে তো আমরা অনেক সময় রাইট হার্ট ফেলিওর বলতাম, হ্যাঁ কিন্তু এটা রাইট হার্ট ওয়ার্ডে ফেলিওর কি বলা হয় কেন আমি তোমায় বলি শোনো। কারণ আসলে রাইট হার্ট ফেলিওরটা অধিকাংশ ক্ষেত্রে ওই যে লেফট হার্ট ফেলিওরের কারণে হয়, ঠিক আছে। তো লেফট হার্ট ফেলিওরে তো আলটিমেটলি পালমোনারি কনজেশন হয়েই রাইট হার্ট ফেলিওর যাচ্ছে, এবং রাইট হার্ট ফেলিওরে আলটিমেটলি কি হয় সিস্টেমিক কনজেশন, যেটা পরবর্তী রূপ। তার মানে কি দাঁড়ালো, রাইট হার্ট ফেলিওর হলে তার আগে পালমোনারি কনজেশন হয়েই গেছে। তবে তুমি এইটা বলতে পারবে না যে শুধুমাত্র রাইট হার্ট ফেলিওরের কারণে তুমি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলবে, এটা বলতে পারবে না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। আমরা মানে রাইট হার্ট ভাইয়া আগে ফেলিওরে তো হচ্ছে পালমোনারি হয়েই সিস্টেমিকটা হচ্ছে, এজন্য হ্যাঁ হ্যাঁ বলা এটা হচ্ছে যে সিস্টেমটাকেও রাইট হার্ট ফেলিওর বলা যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তবে যদি কোনো জি ভাইয়া। কারণে শুধু রাইট হার্ট ফেলিওর হয়, সেক্ষেত্রে তুমি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলতে পারবে না, আগেই বলে দিই, ঠিক আছে। এক্ষেত্রে জি অবশ্যই ভাইয়া। পালমোনারি সিস্টেমিক দুইটা কন্ডিশন হওয়া লাগবে। তো সিমটম নিয়ে তো মনে হয় আর কারো সমস্যা নাই, আছে? ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ অবশ্যই বলো। রাইট হার্ট ফেলিওর আর লেফট হার্ট ফেলিওর মানে কোনটা বেশি ইউজুয়ালি হয়? লেফট হার্ট ফেলিওরটা বেশি হয়, রাইট হার্ট ফেলিওরটা কম হয়, লেফট হার্ট ফেলিওর বেশি হয়। কারণ আমাদের আসলে সেডেন্টারি লাইফ স্টাইল বলো আর যাই বলো, অধিকাংশ ক্ষেত্রে এমআইটা বেশি হয়, ঠিক আছে। এমআই হলে লেফট হার্ট ফেলিওরটা বেশি হয়। তাছাড়া ভালভুলার হার্ট ডিজিজের কারণে লেফট হার্ট ফেলিওর বেশি হয়। রাইট হার্ট ফেলিওর কিন্তু ভালভুলার হার্ট ডিজিজের কারণে হতে পারে, ওই যে পালমোনারি স্টেনোসিস এই এই জাতীয় ক্ষেত্রেও কিন্তু রাইট হার্ট ফেলিওর হয়, কিন্তু লেফট হার্ট ফেলিওরটা বেশি হয়। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। রাইট হার্ট ফেলিওরের ক্ষেত্রে কি স্ট্রোক হতে পারে সিভিয়ার রাইট হার্ট ফেলিওর যাদের আছে? সিভিয়ার, হ্যাঁ আবার কোশ্চেন আবার বলো, আমি শুনতে পাইনি, কলার ছিল তো। রাইট হার্ট ফেলিওর যাদের সিভিয়ার হয় তাদের কি হ্যাঁ স্ট্রোক হতে পারে? স্ট্রোক হয়, এই স্ট্রোকটা কেন হয় সেটা আমি তোমায় বলতেছি শোনো। মানে স্ট্রোকের মেকানিজমটা কি সেটা তোমায় বলি। এইখানে স্ট্রোকের মেকানিজম হচ্ছে একটাই, সেটা কি, ধরো হার্ট ফেলিয়ার মানে কি কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তার মানে তোমার এখন সার্কুলেশনে ব্লাডটা কম, ঠিক আছে। এটা তো বুঝতে পারতেছো, তোমার সার্কুলেশনে ব্লাডটা কম। এই কম ব্লাডটা যখন সে আস্তে আস্তে যায়, সে আলসেমি করে যাইতে থাকে, তখন কি হয়, একটা স্টাসিস হয়। আলটিমেটলি কি হয়, থ্রম্বো এম্বোলিজম হয়। আমরা কি জানি, আমরা কিন্তু তিনটা মেকানিজম জানি থ্রম্বো এম্বোলিজম, তার মানে একটা মেকানিজম হচ্ছে স্টাসিস। এটা প্যাথোলজিতে পড়ছো সম্ভবত, পড়ছো না? জি ভাইয়া, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। হ্যাঁ হ্যাঁ অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। এইটার কারণেই মূলত স্ট্রোকটা হয়, এখান থেকে থ্রম্বো এম্বোলিজম হয়, এবং এই থ্রম্বো এম্বোলিজম থেকে স্ট্রোকটা হয়, ঠিক আছে। বুঝতে পারছো? আর কোনটা খারাপ বেশি, রাইট হার্ট ফেলিওর খারাপ নাকি হচ্ছে লেফট হার্ট ফেলিওর খারাপ? লেফট হার্ট ফেলিওর খারাপ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। ভাইয়া হার্ট ফেলিওরের সাথে কিডনির কিছুতে সম্পর্ক আছে, ওই যে আপনি বলছিলেন কার্ডিয়াক আউটপুট কমে গেলে কিডনির ক্ষেত্রে মানে জিএফআর কমে যাবে, ওই ক্ষেত্রে মানে কিডনির সাথে কি কি সিমটম হবে? হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা মেকানিজমে বলবো, এই এখনই বলবো, একটু দাঁড়াও আমি একটু দাগাই নি, বুঝছো, তোমাদের বইটাও দাগাতে হবে তো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তার মানে আমাদের রাইট হার্ট ফেলিওর এন্ড লেফট হার্ট ফেলিওর মোটামুটি শেষ। আমি যে কটা লাইন দাগাই দিচ্ছি, বুঝছো, এটা আমি তোমাদের ছবি দিব, তোমরা দাগাই নিবে বইতে। এখন আপাতত আর দেখতেছি না, আমরা যা বলছি এগুলো সবই এখানে আছে, বুঝছো। এপিডেমিওলজি আমাদের তেমন লাগবে না, দু একটা লাইন লাগবে, আমি দাগাই দিচ্ছি, যে দু একটা লাইন লাগবে ওটা আমি দাগাই দিচ্ছি। ভেন্ট্রিকুলার ডিসফাংশন, যেটা আমরা বললাম যে ভেন্ট্রিকল ঠিকভাবে যদি কন্ট্যাক্ট না করে, সেই ক্ষেত্রে এটা মোস্ট কমন কজ হার্ট ফেলিওরের, এটাই মেনলি ভেন্ট্রিকুলার ডিসফাংশন। মেকানিজম বলা হয়েছে, সিমটম সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করছি, এই যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, যেগুলো আমরা এই মাত্র বলে আসলাম, এই সবগুলো কিন্তু আমরা এই মাত্র বলে আসছি, ঠিক আছে। তোমরা অবশ্যই একবার আজকে বুঝে দেখবা, তাহলে মনে থাকবে। এরপরে তোমাদের বোঝানোর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এইটা, এই শখটা, এই শখটা বোঝানোর পরে এখানে তোমাদের এই শখটা ভাইয়া দুইটা মানুষের ছবি, এই একটু আবার দেখেন। বুঝলাম না ভাই, আবার একটু বলো তো। আর ভাই উপরে যেটা ফিগার আছে মানে দুইটা মানুষের ছবি দিয়ে হার্ট ফেলিওর দেখা এটা? যাচ্ছে, ওই ছবিটা। হ্যাঁ দেখো, তুমি এখন জি নিজেই ভাইয়া, এখানে ভাইয়া লেখা আছে, ভাইয়া দুটাতে লেখা আছে যে রেইজড জুগুলার ভেনাস প্রেসার, একটাতে কম হ্যাঁ একটাতে বেশি। হ্যাঁ কিন্তু এখন আমরা তো পড়ছিলাম রাইট হার্ট ফেলিওর মেইনলি রেইজড জেবিপি হয়, কিন্তু লেফটে হ্যাঁ হয় কিভাবে? লেফটে কিভাবে হয় এখন তুমি চিন্তা করো। কারণ আমরা কি বলছিলাম, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পালমোনারি কনজেশন হয়, হয়তো।
তো পার্মানেন্ট কনজেশন হলো কি হবে, রাইট হার্ট তো শিবার দ্বারা ব্লাড দিতে পারবে না, কারণ ওখানে তো কনজেশন হয়ে পার্মানেন্ট হাইপারটেনশন হয়ে গেছে। ওইখান থেকে কিছু পরিমাণ ব্লাড ব্যাক ফ্লো করে কোথায়, সুপুরের ভেনা কাছে ব্যাক ফ্লো করে। এই কারণে আমরা কিছুটা রেস জেবিবি পাই। জি ভাইয়া বুঝছি। এই দেখো এখানে কিন্তু পিডিং ইডিমাও আছে কিন্তু কম, বেশি না কিন্তু। কিভাবে, ওই যে ইনফ্লো ভেনা কাছে কিছু ব্লাড যায় সেখান থেকে। জি ভাই বুঝছি। তোমরা এই শকটা একটু পড়ার চেষ্টা করবে। শকটা আসলে এটা জিনিসটা কি, যে একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার কেন অ্যাগ্রিভেট করতে পারে, কিছু কিছু কজ আছে। যেমন পেশেন্টের যদি এমআই হয়, যেটা আমরা বললাম, ইন্টারক্রান যদি কিছু ইলনেস থাকে, ইন্টারক্রান ইলনেস কি, যেমন হেমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ, অ্যামাইলোইডোসিস, এই জাতীয় কজ, অ্যারিথমিয়া, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিডাকশন অফ থেরাপি, এই জাতীয়। এগুলো হচ্ছে কি, যে একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার আছে, কোন কোন কারণে তার হার্ট ফেলিয়ারটা অ্যাগ্রিভেট করতে পারে। তোমরা 3-4টা কজ মনে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট না, দুই একবার দেখো একটু, ঠিক আছে। তো এরপরে আসি আমরা এই যে মেকানিজমটা, এটা আগে আমি একটু কিছু বুঝাই, তারপর এই মেকানিজম তোমরা দেখবা, ঠিক আছে। দাঁড়াও। আচ্ছা দেখো, তো এখন আমরা কি জানতেছি, যে আমাদের হার্ট ফেলিয়ার হচ্ছে এবং তার সাথে সাথে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, এই তো। তো এই কার্ডিয়াক আউটপুট যখন কমে, তখন কি হয়, আমাদের ক্যারোটিড সাইনাস, এই ক্যারোটিড সাইনাসটা কোথায় থাকে, মেইনলি এটা থাকে ইন্টারনাল, দাঁড়াও, এটার নামটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ক্যারোটিড সাইনাসটা থাকে। তো এই ক্যারোটিড সাইনাসটা প্রেসার ডিটারমাইন করতে পারে। প্রেসার ডিটারমাইন মানে কি, এর কাছ থেকে কি পরিমাণ ব্লাড যাচ্ছে সেটা সে ডিটারমাইন করতে পারে বা বুঝতে পারে। এটাকে আমরা ব্যারো রিসেপ্টর বলি, ঠিক আছে। তো যখন কার্ডিয়াক আউটপুট কমবে, তখন তো এখান থেকেও ব্লাড কমবে। তো তখন সে দেখবে কি, যে তার এখান থেকে কম ব্লাড যাচ্ছে, তখন সে কি করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করে। তো আমাদের যদি এটা ব্রেন হয়, তখন সে কি করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করে। তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অনেকগুলো কাজ করে। প্রথম কি করে, সে আমাদের এসএ নোড কে স্টিমুলেট করে। যদি এসএ নোড কে স্টিমুলেট করলে কি হবে, আমাদের হার্ট রেট বৃদ্ধি পাবে। পেট বাড়বে। হ্যাঁ, হার্ট রেট বাড়বে, তার মানে আমাদের আস্তে আস্তে কার্ডিয়াক আউটপুট কিছুটা বাড়বে। এ ডিরেক্টলি হার্টের মাসেলটাকে স্টিমুলেট করে, তার মানে কি, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। যত বেশি কন্ট্রাকশন হবে তত বেশি কার্ডিয়াক আউটপুট বাড়বে, ঠিক আছে। এ আরো কি করবে, এ আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স আছে, আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাড্রেনালিন রিলিজ করে। এই অ্যাড্রেনালিন কি করে, ভেসো কনস্ট্রিকশন করে। তো ভেসো কনস্ট্রিকশন করলে কি হবে, ভেনাসিটন বাড়বে। ভেনাসিটন বাড়লে কি হবে, রাইট হার্টে ব্লাড বেশি আসলে সে আলটিমেটলি লেফট হার্টে ব্লাড বেশি দেবে, তার মানে কিছু পরিমাণ কার্ডিয়াক আউটপুট বাড়বে। এছাড়া সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিরেক্টলি কিন্তু ভেসো কনস্ট্রিকশন বা আর্টেরিয়াল কনস্ট্রিকশন করতে পারে। তার মানে প্রথম মেকানিজম আমি কি বললাম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সে কি কি কাজ করবে, সে প্রথমে কি করবে, এসএ নোড কি স্টিমুলেট করবে, হার্ট রেট বাড়াবে। 2 নম্বরে কি করবে, সে মায়োসাইট, হার্ট মাসেলকে ডিরেক্টলি স্টিমুলেট করে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। সে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন রিলিজ করে, যারা ভেসো কনস্ট্রিকশন করতে পারে, সেখান থেকে ভেনাসিটন বাড়ার মাধ্যমে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়বে। আরেকটা জিনিস কি করে, সে ডিরেক্টলি ভেসো কনস্ট্রিকশন করতে পারে, তার মাধ্যমে সে কার্ডিয়াক আউটপুট বাড়ায়, ঠিক আছে। তার মানে প্রথম আমাদের যে একটা প্রোটেক্টিভ মেকানিজম, তার প্রথম মেকানিজমটা কি বললাম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সেকেন্ড, এটা হচ্ছে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। এটা একটু বোঝার চেষ্টা করো, এটা সব জায়গায় লাগবে তোমাদের, ঠিক আছে। যেহেতু আমাদের এখন কার্ডিয়াক আউটপুট কমে গেছে, তার মানে আমাদের এখন কিডনিতে ব্লাড ফ্লো কমবে। এটা তো বুঝতেছো যে কিডনিতে কম ব্লাড যাবে, কারণ যেহেতু কার্ডিয়াক আউটপুট কম, আমাদের সকল অর্গানে ব্লাড ফ্লো কম। তো যখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তখন আমাদের জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারাটাস থেকে রেনিন রিলিজ হয়, রেনিন রিলিজ হয়। তো এইখানে যে জিনিসটা তোমাদের জানার আছে, সেটা হচ্ছে যে আমাদের নর্মাল মানুষের বা সকলের ক্ষেত্রেই লিভার থেকে অলওয়েজ অ্যানজিওটেনসিনোজেন রিলিজ হয়। অ্যানজিওটেনসিনোজেন অলওয়েজ সবসময় রিলিজ হয়, ঠিক আছে। এটা মনে রাখবা, যে যখন এরা রিলিজ হয়, এটা কি করে, এরা ব্লাডে ঘোরাফেরা করে, ঠিক আছে। এদের কিছু কাজ আছে, কিন্তু নর্মালি এরা কি করে, ব্লাডে ঘোরাফেরা করে। এরা নর্মালি রেনিন রিলিজ না হওয়া পর্যন্ত কিছুই করে না।
তো অ্যানজিওটেনসিন এরা ঘোরাফেরা করতেছে, যখন এই কিডনিতে ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে রেনিন রিলিজ হচ্ছে, এরা কি করবে, এই অ্যানজিওটেনসিনোজেনটাকে অ্যানজিওটেনসিন অনে কনভার্ট করবে, অ্যানজিওটেনসিন অনে কনভার্ট করবে। এই অ্যানজিওটেনসিন অনটা যখন লাংস দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন লাংস থেকে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিলিজ হয়। এরা কি করবে, এরা অ্যানজিওটেনসিন 2 তৈরি করবে, অ্যানজিওটেনসিন 2। এই পর্যন্ত বুঝছো কিনা যে অ্যানজিওটেনসিন 2 হলো? মানে কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন রাখা যাবে না কিন্তু, আগেই বলি। না বুঝলে 3 বার 5 বার যতবার ইচ্ছে জিজ্ঞেস করতে পারো, কিন্তু কনফিউশন রাখবা না। ভাইয়া আবার একটু বলেন এটা, মানে এনজিওটেনসিন 2 হওয়ার আগ থেকে। আচ্ছা, এই জন্যই আমি বলতে, কারণ এটা তোমার শুধু এখানে না, তোমার অনেক জায়গায় লাগবে। এমনকি তুমি যদি যখন হার্ট ফেলের ড্রাগ ট্রিটমেন্ট গুলো আমরা বলবো, তখনও দেখবা এটা তোমার লাগতেছে। ঠিক আছে, অতএব এটা নিয়ে কনফিউশন রাখো না। প্রথম কথা হচ্ছে যে নরমালি আমাদের লিভার থেকে সবসময় অ্যানজিওটেনসিনোজেন রিলিজ হয়, লিভার এটা প্রডিউস করে সবসময়। ঠিক আছে, এটা মনে রাখবা যে অ্যানজিওটেনসিনোজেন সবসময় লিভার থেকে প্রডিউস হয় এবং এরা সবসময় ব্লাডে ঘোরাফেরা করে। তো যখন হার্ট ফেলিয়ার হয় তখন তো কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তার মানে কি আমাদের সকল অর্গানে ব্লাড ফ্লো কমে যাচ্ছে। তো কিডনিতে যখন ব্লাড ফ্লো কমে যায় কিডনিতে, তখন কিডনির জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন রিলিজ হয়, রেনিন রিলিজ হয়। এই রেনিনটা কি করবে, এই অ্যানজিওটেনসিনোজেনটাকে অ্যানজিওটেনসিন অনে কনভার্ট করে। তো এখন কি হলো, অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন অন হলো, এটা আবার ব্লাডে ঘোরাফেরা করতেছে। তো ঘুরতে ঘুরতে ও যখন লাংসে যাবে, তখন এই লাংস থেকে নরমালি সবসময় অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেট হয়। তো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যখন অ্যানজিওটেনসিন অনটাকে পাবে, সে এটাকে কনভার্ট করে অ্যানজিওটেনসিন 2 তে তৈরি করে দেবে। এবার বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম যে আমাদের অ্যানজিওটেনসিন 2 তৈরি হলো। এবার অ্যানজিওটেনসিন 2 কি কি কাজ করে দেখো। অ্যানজিওটেনসিন 2 সে কি করবে, সে ভেসোকনস্ট্রিকশন করবে, আলটিমেটলি ভেসোকনস্ট্রিকশন করে কি করবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে। সে অ্যাড্রিনাল মেডুলা থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে, অ্যালডোস্টেরন রিলিজ করে। এই অ্যালডোস্টেরন কি করবে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে। তো যখন সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করবে, তখন কি হবে, ব্লাড ভলিউম বাড়বে। ব্লাড ভলিউম বাড়লে কি হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। ঠিক আছে, তাহলে এই হলো অ্যানজিওটেনসিন 2। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া আরেকবার যদি বলবেন। আচ্ছা, আমি বলতেছি, মানে কোনটা বুঝো না, প্রথম থেকে বুঝো না, না অ্যানজিওটেনসিন 2 এর কাজ বুঝো না, কোনটা? ভাইয়া ট্যুর হুম, হ্যালো, জি ভাইয়া লাস্টের পার্টটা বুঝি নাই। অ্যানজিওটেনসিন 2 এর কাজটা বুঝো না, এই তো? জি জি। তা অ্যানজিওটেনসিন 2 প্রায় 3 থেকে 4টা কাজ করে, কিন্তু মেইন যে দুইটা কাজ করে আমি সেই দুইটা বলতেছি। একটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 ডিরেক্টলি ভেসোকনস্ট্রিকশন করতে পারে। তো ও যখন ভেসোকনস্ট্রিকশন করবে, তুমি চিন্তা করো, যখন কনস্ট্রিকশন করলে কি হবে, যে রাইট হার্টে ব্লাডটা বেশি যাবে। রাইট হার্টে যদি ব্লাড বেশি যায়, সেখান থেকে লেফট হার্টে ব্লাড বেশি যাবে। আলটিমেটলি কিছু পরিমাণ ব্লাড তো বাড়লো, এই যে পরিমাণ ব্লাড বাড়লো, এইতে কিছু পরিমাণ কার্ডিয়াক আউটপুটটা বাড়ে। আলটিমেটলি কি হয়, কার্ডিয়াক আউটপুট বেশি হলো। ঠিক আছে, কিছু তো প্রোটেকশন হলো। আরেকটা কাজ করে ওরা, আমরা কি জানি যে অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড, এই কর্টেক্স থাকে আর মেডুলা থাকে। তো অ্যানজিওটেনসিন 2 অ্যাড্রিনাল মেডুলা থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে। এই অ্যালডোস্টেরন কি করে, ও কিডনিতে যায়, কিডনিতে গিয়ে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। নরমালি সোডিয়াম এন্ড ওয়াটার তেমন বেশি যতটুকু রিটেনশন হওয়ার কথা তার চেয়ে বেশি রিটেনশন করতেছে। তো তোমার এই ধরো ব্লাড ভেসেল, এখান থেকে সোডিয়াম আর ওয়াটার বের হয়ে যাওয়ার কথা, সেটা অ্যালডোস্টেরন ধরে রাখছে। তার মানে কি হবে, তোমার ভিতরে ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো এই ব্লাড বেশি বেড়ে ভলিউমটা কোথায় যাবে, হার্টে যাবে। সে কিছু পরিমাণ কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করতে পারবে। এবার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা নিউরো হিউমারাল মেকানিজম কয়টা বললাম? দুইটা। কি কি? একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরটা কি বললাম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। 3 নাম্বার ভাইয়া একটা হচ্ছে এই। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। ভাইয়া ওই যে রেনিন এনজিওটেনসিন, সরি, হ্যাঁ ওই ঠিক আছে। মেকানিজমের মাধ্যমে এনজিওটেনসিন 2টা যে আসতেছে, ওইটা হচ্ছে হার্টের মাসেলকে
মানে হাইপারট্রফি কিভাবে করে, কোনটা? মানে এনজিওটেনসিন টু হুম, হুম। হাইপারট্রফি মাসেলকে বড় করে, হার্টের মাসেলকে, মানে হ্যাঁ, ওইটা হাইপারট্রফি কিভাবে? কিভাবে করে সেটা জি ভাইয়া। এটা বুঝে তুমি একটু 5 মিনিট ওয়েট করো, কারণ আমার মেকানিজম গুলো সব বলার পর এরা সবাই হাইপারট্রফি আলটিমেটলি করে, ঠিক আছে? আমি একসাথে বুঝে দিতে যাচ্ছি, বুঝছো? নাহলে একটা জি ভাই। করে বুঝে লং হয়ে যাবে। একটু 5 মিনিট ওয়েট করো, জি ভাই। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে এডিএস। এডিএসটা কি? এটা হচ্ছে যে, এটা অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। যখন কিডনির ব্লাড ফ্লো কমে যায়, তখন এই এডিএসটা পিটুইটারি থেকে রিলিজ হয়, এবং এরা কি করে, কিডনি থেকে ওয়াটার ধরে রাখে। তো ওয়াটার ধরে রাখলে কি হবে, আমাদের ব্লাড ভেসেলে ওয়াটার বেশি হওয়া মানে কি, ব্লাড ভলিউম বেশি বাড়া। আলটিমেটলি আগের কথা, কার্ডিয়াক আউটপুট বাড়া। বুঝতে পারছো? আরেকটা মেকানিজম আছে, সেটা হচ্ছে এন্ডোথেলিন। এন্ডোথেলিন এইটা লাংস লাংস থেকে রিলিজ হয়, ঠিক আছে? লাংস থেকে রিলিজ হয়, এবং এই এন্ডোথেলিনটা একটা স্ট্রং ভেসোকনস্ট্রিক্টর। সে ভেসোকনস্ট্রিকশন করে কি করবে, ভেনাস রিটার্ন বাড়াবে। আলটিমেটলি ওই আগে যে কথাগুলো বললাম, শেষ পর্যন্ত কার্ডিয়াক আউটপুট বাড়াবে। তার মানে আমরা নিউরো হিউমারাল মেকানিজম কয়টা বললাম, কেউ একজন বলো তো? ভাইয়া প্রথমে Yes, হচ্ছে sim. সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে, দেন হ্যাঁ, হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হবে, তারপর হচ্ছে এডিএস রিলিজ হবে, আর হচ্ছে এন্ডোথেলিন আসবে। হবে। তো নরমালি প্রাথমিক দৃষ্টিতে কি মনে হচ্ছে, এরা আমাদের জন্য খুব ভালো করতেছে, এই তো? কিন্তু তুমি হার্ট বেচারার দিকে একটু তাকাও। এই লোকটা তো এমনিতেই মরা মরা অবস্থা, তার উপরে সে, তুমি এখন তার হার্টের উপরে বেশি প্রেসার দিচ্ছ, তুমি বেশি বেশি কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছ, ঠিক আছে? তো এইটা কি হয় পরবর্তীতে, এটা হার্টের জন্য খুব খারাপ অবস্থা হয়। কেন? তুমি চিন্তা করো, যে যে লোকটা জিমে যায়, তার মাসেলের দিকে চিন্তা করো, আর আমরা যারা জিমে যাই না তার তার মাসেলের কথা চিন্তা করো। তার মাসেলে কি হয়, হাইপারট্রফি হয়, কারণ কি, সে বেশি বেশি জিম করে। তো এই হার্ট যখন বেশি বেশি কাজ করে, তখন হার্টের মাসেল গুলো হাইপারট্রফি হয়। কি তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি ভাই, পাইছি। ঠিক আছে। তো এখন কি হচ্ছে, হাইপারট্রফি হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো আস্তে আস্তে হার্ট আগে যতটুকু কাজ করছে তার চেয়ে এখন ক্ষতিকর দৃষ্টিতে যাচ্ছে। তো তখন হার্ট কি করে, যে আমার উপর এত প্রেশার দিচ্ছিস, তখন সে নিজে কিছু কাজ করে। কি করে? সে অ্যাট্রিয়াম থেকে একটা জিনিস রিলিজ করে, এএনপি। আর ভেন্ট্রিকল থেকে একটা জিনিস রিলিজ করে, বিএনপি। অ্যাট্রিয়াম থেকে রিলিজ করে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, এন্ড ভেন্ট্রিকল থেকে করে বি টাইপ নাইট্রিউরেটিক পেপটাইড। তো এখানে ভি হলো না কেন? ভিএনপি তো বলতে পারতাম, ভি বললাম না কেন? ভাই আর অন্য জায়গা থেকেও আসে। না, ভাই এটা এটা আমরা হচ্ছে ব্রেন নাইট্রিউরেটিক পেপটাইড, ব্রেন থেকে আসে। এটা পর্ক ব্রেন কারণ থেকে আসে এটা। শুধু ব্রেন না, এটা হার্ট থেকেও আসে। এটা তাহলে ব্রেন বললাম কেন, কারণ এট ফার্স্ট এটা আমরা ব্রেনে ডিটেক্ট করছিলাম, এই কারণে এটা ব্রেন নাইট্রিউরেটিক পেপটাইড বলছিলাম। এরা কি করবে, এই এতক্ষণ যে প্রোটেক্টিভ মেকানিজম যেগুলো বললাম, এদের রিভার্স কাজ করবে। এরা বেসোজাইলেশন করবে। এরা কি ওই যে এর আগে অ্যালডোস্টেরন যে কাজ করছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে কাজ করছে, তার উল্টা কাজ করবে, কারণ সে চাচ্ছে তার হার্টটাকে একটু রিল্যাক্স দিতে। বুঝতে পারছো? এই কারণে দেখবা যে হার্ট ফেলিয়ার সাসপেক্ট করলে আমরা এই বিএনপি আমরা মেজার করতে দেই, ঠিক আছে? এইখানে এক্সট্রা একটা ইনফরমেশন একটু জানো, সেটা হচ্ছে যে ভেন্ট্রিকল থেকে বিএনপির সাথে আরেকটা জিনিস রিলিজ হয়, সেটা হচ্ছে এন টার্মিনাল বিএনপি। ও বিএনপি। তো এই জিনিসটা কেন বললাম, কারণ আমরা এই জিনিসটা মেজার করি, বিএনপিটা একটু কম জি ভাই। মেজার করি। কারণ কি? কারণ বিএনপিটা দুইটা জায়গা দিয়ে মেটাবলাইজ হয়ে যায়, একটা হচ্ছে কিডনি, আর হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। এই কারণে হাফ লাইফের জন্য। হ্যাঁ, এটা হাফ লাইফ কম থাকে, কারণ এটা দুই জায়গা দিয়ে মেটাবলাইজ হয়। কিন্তু এইটা শুধুমাত্র কিডনি দিয়ে মেটাবলাইজ হয়। এইখানে আমরা এন টার্মিনাল বিএনপিটা মেজার করি, ঠিক আছে? এটা বিএনপি কিডনি আর কখন, একটা কি? অ্যাডিপোজ টিস্যু, আমাদের যে ফ্যাট গুলো আছে না, অ্যাডিপোজ টিস্যু। ও, জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। এটা কি কারণে বাড়ে কি কারণে কমে, এটা এমআরসিপি একটা বইতে আছে সবটা। আমার ওই ছবিটা আসলে এখন পিই করা নাই, ফটো কপি করা নাই। ওইটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? যে কি কারণে বিএনপিটা বাড়তেছে, কি কারণে কমতেছে। হার্ট ফেলিয়ার ছাড়াও আর কিছু কিছু কারণে বাড়তে পারে, আবার কমতে পারে, ঠিক আছে? এটা আমি গ্রুপে আজকে ছবিটা দিয়ে দেবো। সো আমরা মোটামুটি তো নিউরো হিউমারাল মেকানিজম বুঝছো নাকি? কোশ্চেন আছে কিনা করো, আমরা ছবিটাতে যাই, দাঁড়াও তাহলে বুঝতে পারবা।
এবার ছবিটা দেখো, এট ফার্স্ট কি হচ্ছে, মায়োসাইট লস হচ্ছে বা মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হচ্ছে, আলটিমেটলি কি হলো, হার্ট ফেলিয়ার হলো। তো হার্ট ফেলিয়ার হলে কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, যেটা আমরা বললাম। তো কার্ডিয়াক আউটপুট কমলে কি হয়, ছবিটা কি দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তখন কার্ডিয়াক আউটপুট কম হবে, তখন আমরা কি বলছি যে কিছু মেকানিজম অ্যাক্টিভেট হয়। কি কি মেকানিজম অ্যাক্টিভেট হয়, এই যেখানে দেখো 4টা মেকানিজম আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, রেনিন অ্যাজিটেশন অ্যালডোস্টেরন সিস্টেম, ভেসোপ্রেসিন এন্ড এন্ডোথেলিন। পাইছো? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, তাই এগুলো তার আর বোঝানোর দরকার নেই আমার। ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন হচ্ছে, আফটারলোড বাড়তেছে, এখানে ভলিউম বাড়তেছে, আলটিমেটলি কি হচ্ছে, কিছু পরিমাণ কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। এতক্ষণ যেটা আমরা বুঝাইলাম সেটা বুঝতে পারছো তো? মানে ছবিটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন রাখা যাবে না কিন্তু, আগেই বলি। এখন যদি শোনো, এখন যদি মনে হয় যে বুঝতে পারতেছো এবং পরে বুঝতে পারো নাই, তাহলে অবশ্যই গ্রুপে নক করবা, ঠিক আছে? হ্যাঁ। জি ভাই। ছবিটা বুঝতে পারছো কিনা, মানে কোনো কনফিউশন আছে কিনা? না ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আমাদের এখন কি বাকি থাকলো, ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট, এই তো। ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন আমরা যখন এক্সরে করি, তখন দেখো কিছু জিনিস পাই আমরা। এই যে আমরা যেটা বলছিলাম যে সেপ্টাল বা কার্লিস বি লাইন, এটা কেন পাই, কেউ বলো তো দেখি, মনে আছে কিনা? কি কি বলছিলাম? যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড জমা হওয়ার হ্যাঁ, কারণে। ফ্লুইড জমা হওয়ার এই কারণে। এবার রেটিকুলার শ্যাডোইং অফ অ্যালভিওলার ইডিমা, কারণ অ্যালভিওলার চারপাশে ফ্লুইড জমা হচ্ছে, সেটা রেটিকুলার শ্যাডো আকারে পাওয়া যায়। আপার লোব ব্লাড ভেসেল পাওয়া যায়, কারণ এখানে কনজেশন হয়, এখানে আপার লোব ব্লাড ভেসেল পাওয়া যায়। ইনলার সিলার ভেসেল পাওয়া যায় কেন, কারণ ওই পাশ দিয়ে যেহেতু ব্লাড ভেসেলটা যাচ্ছে, ওইখান থেকে হিলার ভেসেলটা ইনলার্জ হয়। আর কার্ডিয়াক সিল হটি ইনলার্জ মানে কি, যে লেফট ভেন্ট্রিকল বেশি কাজ করতেছে, সেখান থেকে হাইপারট্রফি হচ্ছে, আলটিমেটলি কার্ডিওমেগালি হচ্ছে। এটাকে তোমরা ABCDE দ্বারা মনে রাখতে পারো। ভাইয়া ওই যে লাইনটা বুঝি নাই, কিভাবে আসলো লাইনটা, মানে বাঁকা বাঁকা হয়ে? কোনটা? ওই যে সেপ্টাল ওর কার্লি বি লাইন। এই লাইনটা তুমি এরকমের পাবা, এরকম এরকম পাওয়া যায়, নিচে দ্বারা তোমার দেওয়া আছে, এই দেখো এইখানে পাওয়া যায়, বড় করতেছি দেখো, এই যে এরকম লাইন, এই যে এরকম লাইনটা পাওয়া যায়, বুঝছো, এই এরকম লাইন জি ভাই বুঝছি। দেখছো? ঠিক জি ভাই। আছে। তো তোমরা এই চেস্ট এক্সরে কিন্তু ইম্পর্টেন্ট অনেক, এটা কিন্তু প্রশ্ন থাকে চেস্ট এক্সরে ফাইন্ডিং। এটা কিভাবে মনে রাখবা, ABCD দ্বারা মনে রাখতে পারো। এ দ্বারা অ্যালভিওলার ইডিমা, বি দ্বারা হচ্ছে কি, যে ইনলার্জ ব্লাড ভেসেল, সি দ্বারা কার্ডিওমেগালি, ডি দ্বারা মনে রাখবা ও সরি, এ দ্বারা হচ্ছে অ্যালভিওলার ইডিমা, বি দ্বারা হচ্ছে কার্লিস বি লাইন, সি দ্বারা হচ্ছে কার্ডিওমেগালি, ডি দ্বারা হচ্ছে ডায়ালেটেড ব্লাড ভেসেল, আর ই দ্বারা হচ্ছে ইনলার্জ সিলার ভেসেল। মনে থাকবে? জি ভাই। ঠিক আছে। এছাড়া আমরা ইকো কেন, আসলে ইনভেস্টিগেশন গুলো আমরা কেন করি, তোমরা 3টা হেডিং এ মনে রাখবে। একটা হচ্ছে যে তার হার্ট ফেলিয়ার হলো কিনা, এটা দেখার জন্য ইনভেস্টিগেশন করি। কি কারণে হয়েছে, কজ দেখার জন্য ইনভেস্টিগেশন করি। আর হার্ট ফেলিয়ার কারণে তার কি কি কমপ্লিকেশন হচ্ছে, এটা দেখার জন্য আমরা ইনভেস্টিগেশন করি, ঠিক আছে? তো হার্ট ফেলিয়ার হলো কিনা এটা দেখার জন্য আমরা ANP বা BNP, তারপর ECG, ইকো এগুলো করি। তারপর কজ দেখার জন্য আমরা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, যে হার্ট কজ বা ভালভুলার হার্ট ডিজিজ এই যদি হলো কিনা, কমপ্লিকেশন হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা সেরাম ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, রিনাল ফাংশন টেস্ট এগুলো করতে পারি। তাহলে ইনভেস্টিগেশন তোমরা এই 3টা হেডিং এ মনে রাখবা, ঠিক আছে? এবার কমপ্লিকেশন দেখো, আর ট্রিটমেন্ট সবার শেষে বলতেছি। কমপ্লিকেশন গুলো দেখো, যে রেনাল ফেলিয়ার কেন হয়, কারণ রেনাল ব্লাড ফ্লো কমে যায়, সেখান থেকে রেনাল ফেলিয়ার হয়। এছাড়া আমরা যখন এসি ইনহিবিটর ইউজ করি, সেখান থেকে রেনাল ফেলিয়ার হতে পারে। হাইপোক্যালেমিয়া কেন হয়, কারণ আমরা অ্যালডোস্টেরন বেড়ে যায়। হ্যাঁ হাইপার অ্যালডোস্টেরনিজম হয়, এই কারণে হতে পারে। আরেকটা জিনিসের কারণে হতে পারে, আমরা হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্টে ডায়াবেটিক্স ইউজ করি। তো যদি পটাশিয়াম লুজিং ডায়াবেটিস ইউজ করি, সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হবে। আর যদি পটাশিয়াম যারা রিজার্ভ করে এই জাতীয় ডায়াবেটিস, যেমন স্পাইরোল্যাকটোন এগুলো ইউজ করে, সেক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হবে, ঠিক আছে? হাইপোনাট্রিমিয়া কেন হতে পারে, ডায়াবেটিসের কারণে হাইপোনাট্রিমিয়া হয়। ইম্পেয়ার্ড লিভার ফাংশন কেন হয়, কারণ হেপাটিক কনজেশন হয়, সেখান থেকে লিভার ফাংশন হয়। থ্রোম্বোএম্বোলিজম কেন হয়, কারণ কার্ডিয়াক আউটপুট কম, থ্রোম্বোএম্বোলিজম হয়, কারণ এখানে ব্লাডটা অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে বা স্টাসিস হচ্ছে, সেখান থেকে থ্রোম্বোএম্বোলিজম হয়।
অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়, কারণ এখানে কন্ট্রাকশনটা ঠিকভাবে হয় না। সাডেন ডেথ কেন হতে পারে? কারণ হঠাৎ করে এই যে অ্যারিথমিয়া হচ্ছে, যদি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয় সেক্ষেত্রে সাডেন ডেথ হতে পারে। এবার আসি ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টটাকে আমরা দুইটা হেডে, হাইপোক্যালেমিয়া আর হাইপারক্যালেমিয়াটা বুঝলাম না। হাইপোক্যালেমিয়া হাইপোক্সেমিয়া বোঝো নাই? যদি ধরো তুমি লুপ ডায়াবেটিস ইউজ করো, ঠিক আছে, পটাশিয়াম লুদিন ডায়াবেটিস, সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হবে। অথবা যদি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়, অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে আর পটাশিয়ামটাকে বডি থেকে বের করে দেয়। তো তোমার বডি থেকে যদি পটাশিয়াম বের করে দেয় তাহলে কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। আর হাইপারক্যালেমিয়া কেন হবে? যদি তুমি এসপাইরোনোল্যাকটোন ইউজ করো। এসপাইরোনোল্যাকটোন কি করবে? ও পটাশিয়ামটাকে রিজার্ভ করবে বা বডির ভিতরে পটাশিয়াম রেখে দেবে, তখন কি হবে? হাইপারক্যালেমিয়া হবে। ডায়াবেটিস কি এডিমার জন্য ইউজ করছি? ডায়াবেটিস ইউজ করছি কেন? যে ধরো এই হার্ট ফেলিয়ারে কি হয়, পালমোনারি কনজেশন হয় বা ফ্লুইড জমে, এই ফ্লুইড গুলো বের করার জন্য আমরা ডায়াবেটিস ইউজ করি। ক্রনিক হার্ট ফেলিয়ারে কিন্তু মেইন স্টেম ট্রিটমেন্ট ডায়াবেটিক্স। এবার আসি আমরা ট্রিটমেন্টটাকে আমরা বলছি দুইটা ভাগে ভাগ করবো, অ্যাকুট হার্ট ফেলিয়ার এন্ড ক্রনিক হার্ট ফেলিয়ার। অ্যাকুট হার্ট ফেলিয়ার শর্টটা মনে রাখবো, এটা পরীক্ষায় আসে, বুঝছো? যে প্রথম আমরা অ্যাকুট হার্ট ফেলিয়ারে এই পেশেন্ট গুলো আমরা শিশুতে কিভাবে পাই? দেখবো হঠাৎ করে আসছে, যে মানে পেশেন্ট এইভাবে কমপ্লেন করে যে হঠাৎ করে এত শ্বাসকষ্ট যে এখন শ্বাসই নিতে পারতেছে না, এবং এই পেশেন্ট গুলো আধা ঘন্টার মধ্যে তোমার কাছে চলে আসবে। তখন কি করবা? পেশেন্টটাকে একটু প্রপটা পজিশনে রাখবা, তাহলে কি হবে? তার পিরিয়ডটা কমে যাবে। এবং শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দিবা, সাথে পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিবা। এতে কি হয়? পিরিয়ড এন্ড আপনার পিরিয়ডটা মেনলি কমে। সাথে কি করবা? নাইট্রেট দিবা। এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি কি নাইট্রেটটা ব্লাড প্রেসার কমানোর ঔষধ, এটা তো জানি সবাই নাকি? তো জি ভাই। এই কারণে আমাদের যারা প্র্যাকটিস করি, তা আমি যখন শিশুতে ছিলাম তখনও দেখছি যে পেশেন্টের যদি ব্লাড প্রেসার ভালো থাকে এবং হার্ট ফেলিয়ার নিয়ে আসে, সেক্ষেত্রে নাইট্রেট দিতে চায় না। কিন্তু এখানে সবসময় মনে রাখবা, নাইট্রেট কিন্তু পালমোনারি ভেসেল গুলো ডাইলেট করতে পারে। তো যেহেতু পালমোনারি ভেসেলটা কনজেশন হওয়ার কারণে সিম্পটমটা বাড়তেছে, যদি পালমোনারি ভেসেল ডাইলেট করে তার মানে কি? তার সিম্পটমটা রিলিফ হবে। তো এই কারণে কিন্তু আমরা পেশেন্টের ব্লাড প্রেসার যদি নরমাল নাও থাকে সেক্ষেত্রে আমরা নাইট্রেট ইউজ করবো, এটা মনে রাখবা। যে যদি পেশেন্টের ধরো নরমাল আছে পেশেন্টের, সেক্ষেত্রে আমরা নাইট্রেট কেন ইউজ করব? তার পালমোনারি ভেসেলটা ডাইলেট করার জন্য, এটা মনে রাখবা, ঠিক আছে? এছাড়া আমরা ফুরসেমাইড ইউজ করি, ওই যে পালমোনারিতে যে ফ্লুইড গুলো জমা হওয়ার কারণে ডিসপনিয়া হচ্ছে, এই ফ্লুইড গুলো বের করার জন্য আমরা ফুরসেমাইড ইউজ করি। তাহলে এক কথা আমরা কি কি বলবো? পেশেন্ট আসার সাথে সাথে আমরা প্রোপটা পজিশনে রাখবো, অক্সিজেন দিব, নাইট্রেট দিব এবং ডায়াবেটিস দেব, ঠিক আছে? এবার সে ক্রনিক হার্ট ফেলিয়ার। ক্রনিক হার্ট ফেলিয়ার তো অত ইমার্জেন্সি না, এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ধীরে ভাই সুস্থে ভাই এখানে স্যার প্রপড আপ পজিশনে রাখলে কি হবে? প্রিলোড কমে যাচ্ছে নাকি? হ্যাঁ, প্রিলোড কমে যাচ্ছে, ভ্যানাসিডনটা কমতেছে আর কি। অ্যানাস্টিরাম কমতেছে, আলটিমেটলি রাইট হার্ট থেকে লেফট হার্টে ব্লাড কম যাচ্ছে, তার মানে প্রিলোড কমতেছে, ঠিক আছে? এবার ক্রনিক, পালমোনারি ভেসেল ডাইলেট হলে তো আরো বেশি ব্লাড যাবে না, কনজেশন আরো বেড়ে যাবে না? হ্যাঁ, এখানে দেখো যে তোমার ফিচার গুলো চিন্তা করো, যে তোমার পালমোনারি ভেসেলটা ডাইলেট মানে কি? এই যে তোমার পালমোনারি ভেসেল, এখানে কনজেশন হওয়ার কারণে, কি কারণে কনজেশন হচ্ছে? ওই যে বললাম পালমোনারি হাইপারটেনশন হচ্ছে, আলটিমেটলি কি হিজিবিজি একটা অবস্থা, রাইট সাইড থেকে ব্লাড যাইতে পারতেছে না, লেফট সাইড এখানে চিবিয়ে ব্লাড যাইতে পারতেছে না, কারণ কি? তোমার এখানে মাল্টিপল ফ্রাজেল হচ্ছে, ক্যাপিলারি ইনফ্লামেশন হচ্ছে, সেখান থেকে ফাইব্রোসিস হচ্ছে, আলটিমেটলি ব্লাডটা বেশি ন্যারোইং হয়ে যাচ্ছে। তো তুমি যদি কিছু একটা ভেসেল ডাইরেক্ট করে দিতে পারো, তাহলে কি হয়? যে একটু ইজিলি ব্লাডটা যাইতে পারবে রাইট সাইড থেকে লেফট সাইডে, বুঝতে পারছো? জি ভাইয়া। তো ক্রনিক হার্ট ফেলিয়ার যেটা বললাম, যে এটা তো আমাদের ইমার্জেন্সি না, আমরা প্রথম চিন্তা করব যে কি কারণে তার ক্রনিক হার্ট ফেলিয়ারটা হলো। আমরা এট ফার্স্ট তার ওই কজ গুলো রিমুভ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে এটা, যে তার কজ রিমুভ করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্টের আমরা এডুকেশন করব। কিসের এডুকেশন? তার কি ডিজিজ হয়েছে সেটা তার আগে খুলে বলবো, যে আপনার এই ডিজিজ হয়েছে, আপনার এই ওষুধ খেতে হবে, এরকম লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল মানতে হবে আপনাকে। কি কি? তার গুড জেনারেল নিউট্রিশন এন্ড ওয়েট রিডাকশন করতে হবে, তার সল্ট রেস্ট্রিকশন করতে হবে, ঠিক আছে? অ্যালকোহল খাওয়া যাবে না, এই জাতীয়, স্মোকিং করা যাবে না, রেগুলার এক্সারসাইজ করতে হবে, বুঝতে পারছো? তো এই জাতীয় এডুকেশন দিতে হবে। এবার হচ্ছে ড্রাগ থেরাপি। এখানে অনেকগুলো ড্রাগ আছে, আমরা এক লাইন বা দুই লাইন করে আলোচনা করব। প্রথম আছে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স কি করে? প্লাজমা ভলিউমটা কমাই দেয়, কারণ সে
ফ্লুইড বের করে দেয়, আলটিমেটলি ব্লাডটা ভলিউমটা কমায় দেয়। এরপর আসি আমরা এক্ষেত্রে মনে রাখবা যে অনেক সময় হয় কি যে ডায়াবেটিস দেওয়ার পরও তার ইডিমাটা থেকে যায়, সেক্ষেত্রে আমরা ইন্টারভেনাস ডায়াবেটিস ইউজ করার চেষ্টা করব। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এইটা কিন্তু সেন্ট্রাল রোল প্লে করে ক্রনিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। কারণ কি? কারণ আমরা এর আগে দেখছি কি যে নিউরো হিউমারাল মেকানিজমে, এটা দেখো হয়ে গেল, এই যে এখানে সবগুলোতে কিন্তু দুইটা জিনিস হচ্ছে, ভেসোকনস্ট্রিকশন এন্ড সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন। তো এই দুইটা জিনিস যদি তুমি অ্যানজিওটেনসিন 2 তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা জিনিস অধিকাংশ ক্ষেত্রেই কমে যাবে। এই কারণে বলা হয় ক্রনিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে মেইনস্টে ট্রিটমেন্ট হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই যে প্লে এ সেন্ট্রাল রোল ইন দ্য ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিয়ার। তো এআরবি কখন ইউজ করব? এখানে অ্যাডভার্স ইভেন্ট যেটা মনে রাখবো, একটা হচ্ছে যে হাইপারটেনশন করতে পারে, তারপর রিনাল ফাংশন ইমপ্যায়ারমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা দেই না, বিশেষ করে বাইলেটারাল রিনাল আর্টারি স্টেনোসিস হলে। তারপর এআরবি কখন ইউজ করি? এটা এসি এর মতো সিমিলারই, কিন্তু এটা বেটার টলারেটেড, এটা মনে রাখবা যে এআরবি টা বেটার টলারেটেড, এবং প্র্যাকটিক্যালি আমরা এআরবি ইউজ করি, এসি তে আমরা ইউজ করি না। নেপ্রোলাইজিন ইনহিবিটর, এখান থেকে নামটা মনে রাখবা আর একটা লাইন মনে রাখবা। নেপ্রোলাইজিন ইনহিবিটরটার নাম মনে রাখবা স্যাকুবিট্রিল, এবং একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে এটা, নাও রিকমেন্ডেড ইন দ্য ম্যানেজমেন্ট অফ রেসিস্টেন্ট হার্ট ফেলিয়ার। তাহলে রেসিস্টেন্ট হার্ট ফেলিয়ার ক্ষেত্রে আমরা কোনটা দিব? স্যাকুবিট্রিল। হ্যাঁ, এটা মনে রাখবা। আর ভেসোডাইলেটর আমরা কখন ইউজ করব? যেসব পেশেন্টদের এসি ইনহিবিটর বা এআরবি কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে আমরা ভেসোডাইলেটর ইউজ করব, যেমন নাইট্রেট, যেটা একটু আগে বললাম। এটা বিটা ব্লকার, এখানে বিটা ব্লকার কি করবে? ওই যে আমরা বললাম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হয়, তো বিটা ব্লকার ওইটা ব্লক করবে। মেইনলি আমরা সিলেক্টিভ বিটা ব্লকার বিসোপোলালটা ইউজ করি, প্র্যাকটিক্যালি আমরা এটা ইউজ করি, বুঝছো? প্র্যাকটিক্যালি আমরা বিসোপোলাল, ডায়াবেটিক্স, এআরবি এই তিনটা মেইনলি ইউজ করি। নিউ একটা ড্রাগ আছে আইবোপ্রোলিন, এটা হার্ট রেটটা কমায়। নামটা মনে রাখি, এটা সারা জিজ্ঞেস করে যে নতুন একটা ড্রাগ আছে, নামটা বলতে পারবা কিনা, এই আইবোপ্রোলিন, এই নামটা মনে রাখবা, ঠিক আছে? এছাড়া আমরা ডাইগোক্সিন ইউজ করি, কিন্তু এটা আসলে ওরকমের হার্ট ফেলিয়ারের সিমটম তেমনটা প্রিভেন্ট করে না, তবে মর্টালিটি কিছুটা কমায়। অ্যামিউডনের ক্ষেত্রে যে লাইনটা মনে রাখবা, ইট ইজ ইফেক্টিভ অনলি ইন দ্য ট্রিটমেন্ট অফ সিমটোমেটিক অ্যারিথমিয়া। পেশেন্টের সিমটোমেটিক অ্যারিথমিয়া আছে, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র অ্যামিউডন ইউজ করবা, সিমটম না থাকলে কখনোই অ্যামিউডন ইউজ করা যাবে না। ভাইয়া আমরা তো হার্ট ফেলিওরে প্রথমেই পড়ছিলাম ফার্মাতে ড্রাগসে যে কার্ডিয়াক গ্লাইকোসাইড মানে ডিগক্সিন বা ডেজিটক্সিন, তো এখানে তো এটার রোলটা খুব গুরুত্বপূর্ণ না মনে হচ্ছে। না, এখানে অতটা গুরুত্বপূর্ণ না। কারণ কি? কারণ ডাইগোক্সিন কিন্তু আসলে মর্টালিটি ঠিকভাবে এখানে দেখো এই শেষে লেখা আছে, ইট হ্যাজ নো ইফেক্ট অন লং টার্ম সার্ভাইভাল। শেষে দেখো ডাইগোক্সিন লেখা, ইট হ্যাজ নো ইফেক্ট অন লং টার্ম সার্ভাইভাল। এটা প্রথম দিকে সিমটমটা কমায়। হ্যাঁ হ্যাঁ, এখানে ডাইগোক্সিনের মেকানিজম যেহেতু তোমার ফার্মা পড়ে আসছে, মোটামুটি মনে আছে যে এটা কিন্তু ওই যে ক্যালসিয়ামটা কমাই দেয়, সেক্ষেত্রে হার্ট কি বলে হার্টের কন্ট্রাক্টিলিটিটা কিছুটা কমায়, বুঝছো? আলটিমেটলি সিমটম কিছুটা কমায়। সহজ কথা এটা, ওই যে এটা ধরো তোমার কাছে হার্ট ফেলিয়ারের সিমটম নিয়ে আসছে, ডাইগোক্সিন দিলে হবে কি, ও হসপিটালে কিছুটা কম থাকতে পারবে, কারণ দ্রুত সিমটমটা রিলিভ করতেছে। কিন্তু লং টার্ম সার্ভাইভালে ডাইগোক্সিনের তেমনটা রোল নাই, এটা মনে রাখবা। জি ভাই। স্যাররা এখন স্যাকুবিট্রিলটা বেশি ইউজ করে, বুঝছো? আচ্ছা, এরপর আসি আমরা যে এছাড়া নন ফার্মাকোলজিক্যাল কিছু মেজার আছে, তোমরা শুধু নাম মনে রাখবা, যেমন ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, রিসিনক্রোনাইজেশন ডিভাইস, করোনারি রিভাস্কুলারাইজেশন, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন দিয়ে দুইটা কথা লাগবে, একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ এন্ড ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এই দুইটা হচ্ছে মোস্ট কমন ইন্ডিকেটর। আর সাধারণত কন্ট্রা ইন্ডিকেটর কোন কোন ক্ষেত্রে? যে পালমোনারি ভাস্কুলার ডিজিজ থাকলে, যেমন পালমোনারি হাইপারটেনশন বা এসেন মেঞ্জার সিনড্রোম, এসব ক্ষেত্রে। আর কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনে তিনটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, একটা হচ্ছে রিজেকশন হয়ে যেতে পারে, দুই নম্বর হচ্ছে অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, আর একটা হচ্ছে ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে নাম দুটো মনে রাখবা, সাইটোমেগালোভাইরাস অথবা অ্যাসপারজিলাস। কারণ যে খুব বেশি পারবে তারে অনার্স দেওয়ার জন্য এই দুটো কোশ্চেন জিজ্ঞেস করে যে তুমি একটা পেশেন্টের কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করলা, কোন জীবাণু দ্বারা ইনফেকশন হওয়ার চান্স বেশি, সাইটোমেগালোভাইরাস অথবা অ্যাসপারজিলাস।
ভাইয়া কার্ডিয়াক আলা- ট্রান্সপ্লান্টেশন বলতে কোনটা ট্রান্সপ্লান্ট করব আমরা? হ্যাঁ, মানে কি ট্রান্সপ্লান্ট করব? কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন মানে কি, যে এখানে আমরা হার্ট ট্রান্সপ্লান্টেশন করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি, তাহলে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে কি বললাম, প্রথম দুইটা ভাগ করছি, অ্যাকিউট এন্ড ক্রনিক। অ্যাকিউট তো সহজ, পেশেন্ট আসার সাথে সাথে আমরা প্রোপটা পজিশনে রাখবো, অক্সিজেন দিব, নাইট্রেট দিব, ডায়াবেটিস দিব। ক্রনিকের ক্ষেত্রে আমরা এট ফার্স্ট কি করব, যে কজের কারণে হয়েছে ওই কজ গুলো আগে দূর করব বা রিমুভ করব। পেশেন্টের কিছু এডুকেশন দিব, লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো, স্মোকিং করতে নিষেধ করব, অ্যালকোহল খাইতে নিষেধ করব, সল্ট খাইতে নিষেধ করব। কিছু ড্রাগ থেরাপি দিব, ড্রাগের অনেকগুলো নাম আছে, মোটামুটি আমরা সবগুলো নামই দেখছি, যে ডায়োটিক্স, এসিই, এআরবি, আইবোপ্রেডিন, স্যাকোবিট্রল, ডাইগোক্সিন, এগুলো ঠিক আছে। নন ফার্মাকোলজিক্যাল কিছু মেজার আছে, দুই একটা নাম মনে রাখবা। আর কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্টটা মনে রাখবা, কারণ এটা থেকে এমসিকিউ আসে। রিজেকশন, অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস, ইনফেকশন। ইনফেকশনের নাম দিয়ে মনে রাখবা, সাইটোমেগালোভাইরাস আর অ্যাসপারজিলাস। ভাই মোটামুটি নিউয়ার কোনটা বললেন, নিউয়ার ড্রাগটা? নিউয়ার ড্রাগ আইভাব্রেডিন, এই যে এই নামটা মনে রাখবা, আইভাব্রেডিন। ভাই ক্রনিক হার্ট ফেলিওরের ক্ষেত্রে ডায়াবেটিস কি শুধু থায়াজাইড গ্রুপ বলবো? হ্যাঁ, আমরা মূলত থায়াজাইড বলতে আমরা লুপ ডায়াবেটিসটা ইউজ করি, বুঝছো। ফার্মাতে পড়ছিলাম যে অ্যাকিউট হার্ট ফেলিওরে হচ্ছে লুপ ডায়াবেটিক্স আর হচ্ছে ক্রনিকে থায়াজাইড গ্রুপ। হ্যাঁ, ক্রনিকে থায়াজাইড ইউজ আসলে আমি প্র্যাকটিক্যালি এরকম দেখি নাই। So, আমি সিসিউতে তো প্রায় 1 মাসের মতো কাজ করছি, ওতে তেমন একটা পাই নাই, আমি তাদের দিতে দেখি নাই। জি ভাই। এখন হয়তো প্র্যাকটিক্যালের সাথে অনেক কিছু মিল থাকে না। তো এই ছবিটা দেখো, যেটা আমি বলছিলাম, অ্যানজিওটেনসিনোজেন, সেখান থেকে অ্যানজিওটেনসিন অন হলো, কোথা থেকে, ওই যে রেনিন থেকে। অ্যানজিওটেনসিন অন, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম থেকে অ্যানজিওটেনসিন 2 হলো। এ অনেক কিছু করে, অ্যালডোস্টেরন রিলিজ করে, ভেসোকনস্ট্রিকশন করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়। তো কোন ড্রাগ কোথায় কাজ করে? এসিই কি করে, এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটাকে ইনহিবিট করে, আর অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লক করে। ইআরবি কি করে, অ্যানজিওটেনসিন 2 টাকে ব্লক করে। বিটা ব্লকার কি করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে কমায়। আর স্পাইনোলেকট্রন কি করে, অ্যালডোস্টেরনটাকে ইনহিবিট করে। ডায়াবেটিস কি করে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশনটাকে প্রিভেন্ট করে। বুঝতে পারছো? তো আমার জি ভাই। মনে হয় হার্ট ফেলিওর নিয়ে এই বেশি আর আলোচনা করার দরকার নাই। এরপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই গ্রুপে জিজ্ঞেস করবা। এখন থেকে তোমাদের সাথে ইনশাআল্লাহ গ্রুপে কথা হবে। এই তো। তো ক্লাস কি বেশি লং হয়ে গেল নাকি? ভাইয়া আজকে ক্লাস ভালো লাগছে। ভাইয়া একটু হ্যাঁ, আগে যে বলছেন কোন ড্রাগ কি করে, যে সংক্ষেপে যে ওই যে লাস্টে বলছেন ওইটা আবার বলেন না একটু। কোনটা জানো, আবার একটু নামটা যে বলেন তো। এআরবি যে এক্সিডেশন টু ব্লক করে, এই যে সংক্ষেপে এই লাস্টে বলছেন যে ওইটা। এটা এই যে স্টকটা, তারা স্টকটা খালি বের করি। এই যে এটা, আমরা রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম নিয়ে অনেক কথা বলছি, যে অ্যানজিওটেনসিনটা অলওয়েজ লিভার থেকে রিলিজ হয়। তো যখন কিডনি থেকে ব্লাডটা কমে যাবে তখন রেনিন রিলিজ হবে। তাই রেনিনটা কি করে, অ্যানজিওটেনসিন অন তৈরি করে। এই অ্যানজিওটেনসিন অনটা যখন লাংসে যাবে তখন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা অ্যানজিওটেনসিন 2 তৈরি করে। এবং অ্যানজিওটেনসিন 2 অনেকগুলো কাজ করে, এর মধ্যে এখানে 3টা কাজ দেখানো হয়েছে। অ্যালডোস্টেরন রিলিজ করে, ভেসোকনস্ট্রিকশন করে, এন্ড সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায়। তো কোন ড্রাগটা কোথায় কাজ করে? এট ফার্স্ট আসি আমরা এসি ইনহিবিটর। এই এসি ইনহিবিটরটা কি করে, লাংস থেকে যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা রিলিজ হয় ওইটাকে ব্লক করে দেয়। তো ওটা যদি ব্লক করে তার মানে অ্যানজিওটেনসিন 2 আর তৈরি হবে না, আলটিমেটলি ফার্দার স্টেপ গুলো তৈরি হবে না। নেক্সট ড্রাগ হচ্ছে এআরবি। এআরবি কি করবে, যে অ্যানজিওটেনসিন 2 যেগুলো তৈরি হবে সেগুলো সে ব্লক করে দেবে। তো যদি অ্যানজিওটেনসিন 2 ব্লক করে, সে তো আর অ্যালডোস্টেরন রিলিজ করতে পারবে না, ভেসোকনস্ট্রিকশনও করতে পারবে না, আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিও বাড়াতে পারবে না। এবার এআরবি গেল। এবার হচ্ছে বিটা ব্লকার। সে কি করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যে বাড়লো এইটাকে সে ইনহিবিট করে। এটা এটা মনে রাখবা যে আমরা সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করি, ঠিক আছে। এবার সে অ্যালডোস্টেরন কি করে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে। আমরা যদি স্পাইনোলেকট্রিন ইউজ করি, সেই অ্যালডোস্টেরনকে কাজ করতে দেবে না, আলটিমেটলি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে না। সর্বশেষ হচ্ছে ডায়াবেটিক্স। ডায়াবেটিস কি করে, এই যে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হচ্ছে এটা সে রিটেনশন হতে দেয় না। তার মানে কি, ব্লাড ভলিউমটা কমতেছে, আর একটু রিলিফ পাইতেছে, বা যতটুকু তার কাজ করতেছে একটু কাজ কম করা লাগতেছে। বুঝতে পারছো? জি ভাই। ভাইয়া হার্ট
হার্ট ফেলিউরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মনে হয় কি কন্ট্রাইন্ডিকেটেড? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড আসলে কি এটা? কন্ট্রাইন্ডিকেটেড বলবো না, কিন্তু এখানে ইউজ করে না তেমন একটা। কারণ কি, কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা তুমি যদি ইউজ করো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তো দুই ধরনের আছে, একটা রেট লিমিটিং আর একটা হচ্ছে ওই যে করে ওই যে তোমার রেসিস্ট্যান্স করে রিলিভ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়, হার্ট ফেলিওরটা একটু অ্যাগ্রিভেট হয়, এই কারণে আমরা অতটা হার্ট ফেলিওর ইউজ করি না ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হার্ট ফেলিওর নিয়ে আর কিছু জানার আছে কিনা? সবাই কি আসো নাকি চলে গেছো? হ্যাঁ ভাইয়া মনে হয় ঠিক আছে। ক্লাসটা লং হয়ে জি গেল ভাইয়া। নাকি? জি ভাইয়া না একটু লং হয়ে গিয়েছে, এখন থেকে তো মানে 1 ঘন্টা 30 মিনিট ক্লাস নিতে বলে দিয়েছিল তো, হ্যাঁ, আমারও একটু লং তো হয়ে নামাজটা গেছে। চলে গেল। প্রায় 2.5 ঘন্টা হয়েছে। 2.5 ঘন্টা। মানে 5:30 ক্লাস ঠিক আছে, তাহলে আজকে আর কথা না বলি, তাই ভালো থাকো আর একবার দেখো আজকে, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।